পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে 11তম অধ্যায় অর্থাৎ 11 নম্বর অধ্যায়টাকে আমাদের জ্যোতির্বিজ্ঞান। এই জ্যোতির্বিজ্ঞান অধ্যায় এটা কিন্তু আমাদের অনেকে আমরা স্কিপ করে যাই, কিন্তু আসলে দেখো এই অধ্যায় থেকে কিন্তু আমাদের এমসিকিউ কিন্তু মাস্ট আসবেই, তাই না? এমসিকিউ আসে, পাশাপাশি তোমার কি বলতো বিভিন্ন জায়গায় তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, মেডিকেল বা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমার এখান থেকে প্রশ্ন আসবে। বুঝতে পেরেছো? সবচেয়ে বড় কথা, এটা একটা মজার একটা চ্যাপ্টার জ্যোতির্বিজ্ঞান। তো এই জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আজকে আমরা পড়বো। তো আজকে আমাদের ক্লাসটা যেহেতু এটা একটা সহজ অধ্যায় এবং এটা ইতিহাস টাইপের মতো অধ্যায় পদার্থবিজ্ঞানের, ঠিক আছে? তো পৃথিবীর ইতিহাস আর কি। তো পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, পৃথিবীতে কি কি উপাদান আছে, মৌলিক কণা, তারপর পৃথিবীর এবং কি পরিণতি হতে পারে, পৃথিবীটা কতদিন বাঁচবে, সব তথ্য নিয়ে আজকের ক্লাস। আজকের ক্লাসটি তুমি করলে, শুধু আজকের ক্লাসটি করলেই তোমার বই খুলেও দেখতে হবে না এই অধ্যায়, ঠিক আছে? এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন নতুন ক্লাস দেখতেছো তারা অবশ্যই কি করবে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশাপাশি তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকেই আমাদের মেনশন দিয়ে দিবা। এবং তোমাদের জন্য কমেন্টে এবং ডিসক্রিপশনে দেখবা যে আমাদের যে ফ্রি ক্লাসের যে গ্রুপ, সেই গ্রুপের আমি লিঙ্ক দিয়ে দিব। তোমরা একটু কষ্ট করে জয়েন করে থাকবা, যাতে তোমরা কি পরবর্তী যতগুলা ক্লাস আসে সবগুলা ক্লাস তোমরা ইজিলি করতে পারো। সো এই অধ্যায়টা আমাদের খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায় হতে যাচ্ছে এবং গল্প, কিন্তু তুমি অনেক তথ্য অনেক কিছুই কি জানতে পারবা, ঠিক আছে? আসো, আর আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আসলে কি বলতো আমাদের বইয়ের আলোকে, হ্যাঁ, বইয়ের আলোকে কথা বলবো। সো কেউ আবার ক্লাস করে আবার এরকম অন্য কিছু মানে বাজে মন্তব্য করিও না। বইয়ে যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে? তো আসো, তো আমরা প্রথমে যদি দেখি এই কোশ্চেনে, বোর্ড কোশ্চেন যদি দেখি, বোর্ড কোশ্চেন আমাদের এই পর্যন্ত এই অধ্যায় থেকে মাত্র একটা প্রশ্ন আসছিল সিকিউ, দেখো, আর বাকি কোনো সময় আসে নাই। 2018 সালে এখান থেকে প্রশ্ন আসছিল, ঠিক আছে? একটা প্রশ্ন আসছিল সিকিউতে, কি বলতো, এ পর্যন্ত। সো এই সিকিউর জন্য এটা এতটা ইম্পর্টেন্ট না। তবে এখান থেকে দুইটা সমীকরণ আছে, জাস্ট দুইটা সূত্র, এই দুইটা সূত্র থেকে আমাদের কি এই সিকিউতে আসছিল। ওই দুইটা সিকিউ, ওই দুইটা সূত্র পড়লেই তোমার কি বলতো ম্যাথমেটিক্যাল পার্ট শেষ হয়ে যায়। একটাকে হাবলের ধ্রুবক আর একটা কি বলতো তোমার সহশিল্যের ব্যাসার্ধ, ঠিক আছে? তো এখন আসো এমসিকিউ যদি দেখি ভাইয়া, এমসিকিউ এই যে 25 পর্যন্ত তোমার, এই যে 20 থেকে 25 পর্যন্ত কি বলতো তোমার কি পরীক্ষা তো হয়, শর্ট সিলেবাস ছিল এই পর্যন্ত। এই তোমার লাস্ট লেখা 5 বছর শর্ট সিলেবাস, তার আগের বছর কি তোমার 20 সালে কি করোনার জন্য পরীক্ষা হয় নাই। সো এই লাস্ট 6 বছরে এখান থেকে কি বলতো আমাদের যেহেতু ছিল না সিলেবাসে, এখানে প্রশ্ন আসে নাই, কিন্তু তাছাড়া নর্মালি একটা দুইটা তিনটা, একটা দুইটা এরকম এমসিকিউ কিন্তু এসেই থাকে। সো এখান থেকে এমসিকিউ আসবে কয়টা বলতো, একটা বা দুইটা এমসিকিউ আসবে, ওকে? এখান থেকে একটা অথবা কি বলতো দুইটা এমসিকিউ আসবে, ওকে? সো এখানে সবচেয়ে বড় কথা, তুমি মজা পাবা এবং এটা খুবই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এই পুরো চ্যাপ্টার আমি কভার করার চেষ্টা করব। আজকে আমি তোমাদের কি বলতো কয়েকটা সিকিউ সলভ করাবো, পাশাপাশি তোমার 40টার মতো এমসিকিউ সলভ করাবো শেষ দিকে। সো পুরো ক্লাসটি দেখো। আর এই ক্লাসটা যদি তুমি একদম শুরু প্রথম করে থাকো তাহলে তোমার স্পিড বাড়ানোর দরকার নাই। শোনো, তোমাদের একটা কথা বলি, কথাটা কি ভাইয়া, যে তুমি যখন ইউটিউবে যখন তুমি এই যে ক্লাসগুলো দেখবা, এই ক্লাসগুলো দেখার ক্ষেত্রে, ঠিক আছে, কখনোই যদি প্রথমবার করো তাহলে কি বলতো তোমার স্পিড বাড়ায় দেখো না। কারণ কি, স্পিড বাড়ায় দেখলে তোমার কাছে মনে হচ্ছে টাইম মানে বাঁচাইতেছো, কিন্তু আসলে কিন্তু তোমার ওই জিনিসটা কি বলতো তোমার মাথায় কিন্তু ঢুকবে না স্পিড বাড়ায় দেখলে। সো তোমাদের তো এখন ধৈর্য কম, কারণ তোমরা রিলস দেখে অভ্যস্ত, 10 সেকেন্ডের রিলস দেখে অভ্যস্ত, তোমাদের ধৈর্য শক্তি কম। কিন্তু পড়াশোনা করার ক্ষেত্রে ধৈর্য শক্তি তোমাকে বাড়াইতেই হবে। সো অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে করবা। জাস্ট 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমি পুরো ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? এবং স্লাইডটা আমি দিয়ে দিব, স্লাইডের পিডিএফ, ঠিক আছে? কমেন্ট এবং ডিসক্রিপশনে স্লাইডের পিডিএফ দিয়ে দেবো, টেনশন নিও না। আমি স্লাইডে যত যা দরকার সব ইনফরমেশন রাখছি, আর আমি ক্লাসে যেগুলো দরকার শুধু সেগুলো নিয়ে আলোচনা করব, ওকে? এবার আসো যে মহাবিশ্বের কি বলতো আমাদের, আচ্ছা, টপিকসগুলো যদি দেখি, টপিকসগুলো ইম্পর্টেন্টের ক্ষেত্রে দেখো যে আমাদের এখানে কয়েকটা টপিকস আছে, হ্যাঁ? তোমার মহাবিস্ফোরণ তত্ত্ব মানে বিগ ব্যাং, যেটা এটা তোমার কি বলতো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। হাবলের সূত্র, এটা কি বলতো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি কি বলতো তোমার সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যদি সিকিউ আসে, ঠিক আছে? এই অধ্যায় থেকে যদি সিকিউ আসে তাহলে এইখান থেকে আসবে। আর কি বলতো তোমার সহশিল্যের ব্যাসার্ধ, এই দুইটা সমীকরণ থেকে আসবে যদি আসে, আর না আসলে আসবে না। আর নক্ষত্র সম্পর্কিত, এটা এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সহশিল্যের ব্যাসার্ধ ইম্পর্টেন্ট, মৌলিক কণা এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমার এই যে দেখো সবগুলো টপিকস কি তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কিন্তু সিকিউ এর জন্য অনেক দুইটা টপিকস ইম্পর্টেন্ট। টোটাল 4 থেকে 5টা টপিকস আছে, আমরা একদম ইজিলি আস্তে আস্তে পড়ে ফেলবো। আসো প্রথমে যদি আমরা বলি, দেখি কি বলতো মহাবিশ্ব সৃষ্টি হলো কিভাবে। তোমরা মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে তোমাদের তো মিনিমাম একটা ধারণা আছে, বা তোমরা পড়েছো যে বিগ ব্যাং থিওরি নামে পড়েছো, সেটা আমরা পড়বো। তার আগে দেখো, তার আগে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো যে কি বলতো 1868 সালে স্যার উইলিয়াম হাগিন্স দেখাতে সক্ষম হন যে কয়েকটি উজ্জ্বল নক্ষত্রের বর্ণালীর ফ্রনহপার কালো রেখাগুলো সৌর বর্ণালীতে
তাদের স্বাভাবিক অবস্থানের তুলনায় সামান্য লাল বা নীলের দিকে সরে যায়, একে লাল অপসারণ বা নীল অপসারণ বলে। তো এটা হলো হাগিন্স দেখছে। মেইনলি এটার থেকে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই দুইটা লাইন, ঠিক আছে? এই দুইটা লাইন আমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। কি বলতো? একটা হলো কি বলতো লাল অপসারণ। লাল অপসারণটা কি? লাল অপসারণ থেকে জানা যায় কি বলতো নক্ষত্রগুলো পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। তাই লাল অপসারণ এটা কি বলতো নক্ষত্রগুলো পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, এটা কোন অপসারণ বলতো? লাল অপসারণ। লাল অপসারণ থেকে আমরা বুঝতে পারতেছি, লাল অপসারণ থেকে বুঝতে পারতেছি পৃথিবী থেকে মানে নক্ষত্রগুলো পৃথিবী থেকে কি বলতো দূরে সরে যাচ্ছে। আর নীল অপসারণ থেকে কি জানা যাচ্ছে বলতো? যে নক্ষত্রগুলো আমাদের দিকে সরে আসছে। বুঝছো? এই দুইটা লাইন তোমাকে মনে রাখতে হবে। ওকে, এটা জিকে টাইপের মতো, হ্যাঁ এই অধ্যায়টা। এখানে দেখো আমাদের কি বলতো মহাবিশ্বের সৃষ্টি। তো মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে আমাকে কি বলছে, এই যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেটা কি বলতো? এই যে আজ থেকে কত বলতো তোমার 13.8 বিলিয়ন বছর পূর্বে এই মহাবিশ্বের কি বলতো তোমার সৃষ্টি হয়, উদ্ভব হয়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আর কি বলতো যে হিসাব করে দেখা গেছে যে 3000 থেকে 6000 মেগাপারসেক দূরত্বের মহাবিশ্বের প্রসারণের হার শূন্যে আলোর বেগের সমান। তাই ওই দূরত্বকে মহাবিশ্বের আলোক দিগন্ত বলা হয়। আচ্ছা, হাবল ধ্রুবকের একক হচ্ছে কি বলতো? এই যে হাবল ধ্রুবকের সামনে আসবে পার সেকেন্ড, ঠিক আছে? তাই হাবল ধ্রুবকের বিপরীত সংখ্যা কি বলতো? পার এইচ কে হাবল সময় বা মোটা দাগে মহাবিশ্বের বয়স বিবেচনা করা হয়। তাহলে খেয়াল করে দেখো হাবল ধ্রুবকের একক কি ভাইয়া? হাবল ধ্রুবকের একক হলো তোমার পার সেকেন্ড এবং তার উল্টাটা কি পার হাবল, এবং সেটাকে কি বলে বলতো? হাবল সময়, যেটা হলো কি বলতো মহাবিশ্বের কি বয়স হিসাবে কি বিবেচনা করা হয়। তাহলে হাবল ধ্রুবকের যে উল্টাটা, ঠিক আছে, সেটাকে আমরা কি বলতো মহাবিশ্বের সময় বা বয়স হিসেবে আমরা বিবেচনা করতে পারি। তো এই মান থেকে দেখা গেছে কি বলতো এই যে এটা। তো যাই হোক আমাদের এই যে এখান থেকে জাস্ট একটা তথ্য মনে দুইটা তথ্য মনে রাখলেই হবে। সেটা কি বলতো যে পৃথিবীর সৃষ্টি হয়েছে কি 13.8 বিলিয়ন বছর আগে, আর হাবল ধ্রুবকের একক কি বলতো? পার সেকেন্ড। আর তার যে উল্টা সেটা হলো আমার কি বলতো পৃথিবীর বয়স, ঠিক আছে? তারপরে আসো আমাদের কি আছে বিগ ব্যাং। তো বিগ ব্যাং জিনিসটা কি? বিগ ব্যাংটা হলো বোঝার চেষ্টা করো যে মহাবিশ্বের এই যে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে কিভাবে, এটা যদি আমরা দেখি এটা কি বলো তাহলে তোমাকে বিগ ব্যাং থিওরিটা দেখতে হবে, মহাবিস্ফোরণ তত্ত্ব। বিগ ব্যাং এর আমার কি বলতো বাংলাটা কি? বিগ ব্যাং এর বাংলাটা হলো মহাবিস্ফোরণ তত্ত্ব। মহাবিস্ফোরণ মহাবিস্ফোরণ মহাবিস্ফোরণ, ঠিক আছে? তো এই মহাবিস্ফোরণ তত্ত্বটা কি? যে ধরো এই বিগ ব্যাং থিওরি অনুযায়ী পৃথিবীটা তৈরি হয়েছে কিভাবে ভাইয়া? বিগ ব্যাং থিওরি অনুযায়ী পৃথিবীটা সৃষ্টি হয়েছে যে পৃথিবীটা এই মহাবিশ্বটা কি বলতো যা কিছুর অস্তিত্ব আছে তাই মহাবিশ্ব। পৃথিবী মহাবিশ্বের ছোট্ট একটা অংশ, বুঝতে পারছো? মহাবিশ্বটা কি বলতো যার অস্তিত্ব, যা কিছুর অস্তিত্ব আছে সবকিছু কি বলতো মহাবিশ্ব, আর পৃথিবী মহাবিশ্বের ছোট্ট একটা অংশ। তাহলে এই যে পৃথিবী একটা কি গ্রহ, এরকম আরো অনেক গ্রহ আছে না? আছে তো, নক্ষত্র আছে, তারপরে তোমার কি আছে বলতো তোমার ধূলিকণা আছে, ধূমকেতু আছে, উল্কা আছে, আরো কত কিছু আছে, তাই না? সূর্য। তো এখন আমাদের এই যে তোমার গ্রহ বা তোমার নক্ষত্র গ্যালাক্সি যাই বলো না কেন, এগুলো না সব কিছু তোমার একটা বিন্দুতে ছিল। ওই বিন্দুতে ছিল, ওইটা কি হয়েছে উচ্চ তাপমাত্রা উচ্চ চাপে কি বলতো বিস্ফোরিত হয়ে গেছে, মানে বোমা ফাটার মতো অবস্থা। তো এই বোমা যদি ফেটে যায় দেখো কোনো জায়গায়, তাহলে ওখানে যে যত উপাদান আছে দেখবে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় না? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় না? তো এরকম কি বলতো এরকম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই যে একটা বিন্দু থেকে কি বলতো একদম ছড়ায় গেছে, ঠিক আছে? কি বলছে 1927 সালে, কত সালে বলতো 1927 সালে বেলজিয়ান জ্যোতির্বিদ। তাহলে বোঝার চেষ্টা করো বিগ ব্যাং থিওরিটা কি? বিগ ব্যাং থিওরিটা হলো যে তোমার কি বলতো বিস্ফোরিত হয়ে যাওয়া, একটা বিন্দুতে ছিল মহাবিশ্ব সবকিছু, সেটা বিস্ফোরিত হয়ে কি বলতো আলাদা আলাদা হয়ে গেছে। এই যে কণাগুলা ধরো একদম আলাদা আলাদা হয়ে গেছে, এই যে আলাদা আলাদা হয়ে গেছে তার মধ্যে ছোট্ট একটা অংশ হলো কি বলতো পৃথিবী। তো বোঝার চেষ্টা করো 1927 সালে বেলজিয়ান কি জ্যোতির্বিদ জর্জ লেমাইটার প্রসারণশীল বিশ্ব সংক্রান্ত তথ্য প্রদান করে, যেটা মানে আমার কি বলতো তোমার বিগ ব্যাং থিওরি। তো এই জর্জ লেমাইটারকে কি বলতো বিগ ব্যাং এর মডেলের জনক বলা হয়। তাহলে বিগ ব্যাং এর মডেলের জনককে বলতো জর্জ লেমাইটার, এটা মনে রাখতে হবে মাস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট লাইন। তাহলে আমাদের কি বলতো বিগ ব্যাং এর জনককে জর্জ লেমাইটার। জর্জ লেমাইটার, বোঝার চেষ্টা করো কি বলছে দূর অতীতে মহাবিশ্বের সকল বস্তু কণা খুব কাছাকাছি অতি উত্তপ্ত প্রায় অসীম ঘনত্বের পঞ্জীভূত অবস্থায় ছিল। সে অবস্থা থেকে হঠাৎ এক বিস্ফোরণের মধ্য দিয়ে উদ্ভট ঘটেছে এই মহাবিশ্বের।
এই বিস্ফোরণটাই কি বলতো আমাদের বিগ ব্যাং নামে পরিচিত। বুঝতে পেরেছো তাহলে বিগ ব্যাং জিনিসটা? ওকে, তাহলে মহাবিশ্বের এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কার মাধ্যমে বলতো? আমাদের কি বলতো একদম বিস্ফোরণের মাধ্যমে যা কিছু অস্তিত্ব আছে সেটা আমার কি বলতো মহাবিশ্ব। তো এই মহাবিশ্বের আবার বলছি বিগ ব্যাং এর জনককে বলতো জর্জ লেমাইটার। তারপর দেখো আমাদের এই বিগ ব্যাং পরবর্তী কি কালোপুঞ্জি, এগুলা জাস্ট তোমরা স্লাইড দিছি একটু দেখো যে 1 সেকেন্ড থেকে 3 মিনিট কালকে কি বলতো লেপ্টনের কাল। তাহলে 1 মিনিট থেকে 3 মিনিট কালকে কি বলতো লেপ্টনের কাল বলে। তারপরে তোমার 3 মিনিট থেকে 20 মিনিট সময় কালকে কি বলতো নিউক্লিয় সংশ্লেষণের কাল বলে। তারপরে তোমার বিগ ব্যাং এর 3 মিনিট থেকে তোমার কি বলতো 2,40,000 বছর কালকে কি বলতো ফোটনের কাল। এগুলো কিন্তু তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, একদম মুখস্থ, ঠিক আছে? তারপর কি বলতো এত বছর থেকে এই যে সময়কালটা এটাকে কি বলতো পুনঃসংযোগ বলে বা ডিকাপলিং এর যুগ। তারপরে কি কালের শেষে মহাবিশ্বের কি এই কালের শেষে কি 70% কি হাইড্রোজেন, 25% কি হিলিয়ামের সাথে কি বলতো অতি কিঞ্চিত পরিমাণ লিথিয়ামের উপস্থিতি পাওয়া যায়। কোনটাই বলতো? তাহলে আমাদের কি এই যে তোমার এই সময় বিগ ব্যাং এর। তো এগুলো একটু জাস্ট পড়তে হবে, আর কিছুই না, এগুলো আহামরি কিছু না। তারপরে কি বলতো এই যে কালগুলা ডার্ক এজ, তারপরে তোমার কি বলতো কাইসার কখন মানে সরি কাইসার বলতেছি সরি কোয়াসার তৈরি হয় কখন, এই জিনিসগুলো তোমাদের একটু মানে জাস্ট একটু ওইগুলা আমি স্লাইডটা দিয়ে দিব, ঠিক আছে? একটু রিডিং পড়ে নিবা, ঠিক আছে? এগুলা একটু রিডিং পড়ে নিতে হবে, ওকে? তারপরে আসো এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছ, এটা তোমরা ওই যে যেটা দেখলা না যে মহাবিশ্বের যেটা আছে তোমার যে কালপুঞ্জি, এখানেও সেটাই যে এখানে কাল আছে এবং কখন কোনটা সৃষ্টি হয়েছে এটা একই পাশে লেখা আছে, ঠিক আছে? ওই একই জিনিস এখানে আবার ছবি আকারে দিয়ে দিছি। এখন আসো তোমার কি বলতো হাবলের সম্প্রসারণ তত্ত্ব। হাবলের সম্প্রসারণ তত্ত্ব, তাহলে হাবলের সম্প্রসারণ তত্ত্বটা কি ভাইয়া? দেখো 1929 সালে। তাহলে বিগ ব্যাং থিওরি দেওয়া হয় কত সালে বলতো? বিগ ব্যাং থিওরি দেওয়া হয় 1927 সালে জর্জ লেমাইটার। আর হাবল যে দেয় এডুইন হাবল, সেটা কি বলতো বিজ্ঞানী এডুইন হাবল 1929 সালে দেয়। সে কি দিছে বলতো প্রসারণ তত্ত্ব। কি তত্ত্ব বলতো? সম্প্রসারণ তত্ত্ব। একটা বোঝার চেষ্টা করো, বিগ ব্যাং মানে কি মহাবিস্ফোরণ তত্ত্ব। তাহলে মহাবিস্ফোরণ তত্ত্ব মানে বুঝবা কি বলতো? যদি বলে মহাবিস্ফোরণ তত্ত্বের জনককে তাহলে কি জর্জ লেমাইটার। মহাবিস্ফোরণ আর সম্প্রসারণ, ঠিক আছে? এটা বলছে কি বলতো হাবল। হাবল কি বলছে যে এই পৃথিবী থেকে যত গ্যালাক্সি গুলো আছে, ঠিক আছে, বা নক্ষত্রগুলো আছে, ওগুলো কি বলতো তোমার কি দূরে চলে যাচ্ছে, ঠিক আছে? এটা বলছে কি বলতো তোমার হাবল বলছে। হ্যাঁ, বলছে হলো যে এই যে দেখো নিহারিকা গুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, ইহাই কি বলতো সম্প্রসারণ তত্ত্ব। হ্যাঁ, তো এখানে কিছু ঘটনার কি কি করছে না করছে এগুলো লেখা আছে, ইতিহাস লেখা আছে, জাস্ট মনে রাখবা হাবল সম্প্রসারণ তত্ত্ব দেশে কে বলতো হাবল। আর এই যে এখন আসো কি বলছে গ্যালাক্সি গুলো প্রতিনিয়ত, এটা হলো হাবলের কি বলতো সূত্র, এটা কি হাবলের কি বলতো বিবৃতি, হাবলের সূত্র বা হাবলের বিবৃতি যেটাই বলো না কেন, সম্প্রসারণ তত্ত্ব। যদি বলে যে হাবলের সম্প্রসারণ তত্ত্বটি লেখো, এটা লিখতে হবে। গ্যালাক্সিগুলো প্রতিনিয়ত প্রচন্ড বেগে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এবং গ্যালাক্সি সমূহের দূরগমনের বেগ আমাদের থেকে কি বলতো দূরত্বের সমানুপাতিক, ঠিক আছে? তো দেখো তোমার এখানে একটু খেয়াল করে দেখো এই যে আমাদের যে হাবল যেটা আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাতে কি হবে বলো? এখানে ধরো যে গ্যালাক্সি থেকে আমাদের থেকে গ্যালাক্সির যে দূরত্ব, ঠিক আছে, সেটা কত বলতো ডি, ঠিক আছে? সেটা কত ডি, কত বেগে যাচ্ছে? বি বেগে যাচ্ছে। তাহলে কি হবে বলতো ভি সমানুপাতিক কত ডি, কারণ সমানুপাতিক বেগ এবং কি বলতো এই গ্যালাক্সির দূরত্ব পরস্পর কি বলতো তোমার সমানুপাতিক। ভি মানে যে বেগে যাচ্ছে দূরে সরে যাচ্ছে, আর ডি মানে আমাদের থেকে যে গ্যালাক্সির দূরত্ব। তাহলে এখানে দেখো ভি ইজ ইকুয়াল টু কি চলে আসবে হাবল ধ্রুবক এইচ ডি। ভি ইজ ইকুয়াল টু কত বলতো এইচ ডি, ভি ইজ ইকুয়াল টু এইচ ডি। ওকে, ভি ইজ ইকুয়াল টু এইচ ডি হলে এখানে এইচটা কি? এইচটা হলো হাবল ধ্রুবক। এইচটা কি আমাদের বলতো এখানে এইচ হলো হাবল ধ্রুবক, এইচ হলো হাবল ধ্রুবক, এর একক কি বলতো? একক হলো পার সেকেন্ড। হাবল ধ্রুবকের একক কি? পার সেকেন্ড, ঠিক আছে? পার সেকেন্ড, মনে থাকবে? আচ্ছা, তো এই জায়গা থেকে জাস্ট এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, তাহলে কি হাবল কি বলছে বলতো গ্যালাক্সিগুলো আমাদের থেকে কি বলতো দূরে সরে যাচ্ছে, তাই না? তো কত দূরে সরে কি মানে কত বেগে যাচ্ছে? ভি বেগে, এবং গ্যালাক্সির দূরত্ব কত বলতো ডি, ঠিক আছে? ডি,
দূরত্ব কত বলতো? ডি। ডি, ঠিক আছে। যদি ডি হয় তাহলে পৃথিবী থেকে আমাদের যে গ্যালাক্সির দূরত্ব এখানে কি, তাহলে ডি মানে কি আমাদের বলতো? পৃথিবী থেকে গ্যালাক্সির দূরত্ব। পৃথিবী থেকে গ্যালাক্সির দূরত্ব। পৃথিবী থেকে গ্যালাক্সির কি বলতো? দূরত্ব, ঠিক আছে, সেটা কত? ডি। তাহলে আমাদের এটা তো বুঝলাম, তা কি একটা সূত্র। দেখো আমাদের এখানে কিছু মান মনে রাখতে হবে হাবল ধ্রুবকের ক্ষেত্রে। যে দেখো এইচ হচ্ছে হাবল ধ্রুবক, হাবল ধ্রুবকের একক কি বলতো? পার সেকেন্ড। তবে প্রচলিত একক হচ্ছে বলতো কি? কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড। মানে কি এইটা হলো কি প্রচলিত কিলোমিটার পার সেকেন্ড বাই আবার কি বলতো? মেগা পার সেকেন্ড, ঠিক আছে, বাই কি মেগা পার সেকেন্ড। তো এখন এই ধ্রুবকের মান কত বলতো? এই 50 থেকে কত? 100। এবং আমাকে নর্মালি যেটা দেখা হয়, ঠিক আছে, সেটা কত বলতো? তোমার 71। এই যে নর্মালি এই মানটা মনে রাখবা, ঠিক আছে, এই মানটা কি রাখতে হবে? মনে রাখতে হবে। তবে এখানে তোমাকে কয়েকটা জিনিস লিখে দেয়, যে কয়েকটা জিনিস মানে যেহেতু পার সেকেন্ড লাগবে, যে 1 পিসি 1 পার সেকেন্ড, 1 পার সেকেন্ড, ঠিক আছে। 1 পার সেকেন্ড মানে কি বলতো? তোমার 3.262 লাইট ইয়ার, ঠিক আছে, এক আলোকবর্ষ। এক আলোকবর্ষ সমান আবার কত বলো তো ভাইয়া? 1 লাইট ইয়ার কত বলতো? 9.46 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত বলতো? 9.46 10 কত? 12। হ্যাঁ, 10 টু পাওয়ার 12 কিলোমিটার। আর মিটারে হলে কি 10 পাওয়ার 15 হয়ে যাবে। এখন এইখানে তুমি লাইট ইয়ার দিয়ে যদি গুণ করো, মানে এটা দিয়ে যদি গুণ করো, তুমি কত পাবা? পাবা হলো 3.08 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত বলতো? 3.08 10 পাওয়ার কত? 13 কিলোমিটার। ওকে, এটা পাবা, বুঝছো? সো আমাকে এইটা কিন্তু 1 পিসি সমান সমান এটা মনে রাখতে হবে। তাহলে ভাই 1 এমপিসি কত? সুতরাং 1 এমপিসি মেগা পিসি, 1 এমপিসি 1 এমপিসি, তাহলে আমাদের মেগা পারসেক। পিসি মানে কি? পারসেক। পিসি মানে কি বলতো? পারসেক একক, ঠিক আছে। মানে দূরত্ব কিন্তু পারসেক, যেহেতু অনেক দূরত্ব এই জন্য আমাদের কি বলতো? আলোকবর্ষ, তারপরে পারসেক, তারপরে তোমার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যেটা আমাদের কি এই জিনিসগুলো এককগুলো ব্যবহৃত হয়। তারপরে 1 মেগা পারসেক তাহলে কি হতে হবে বলতো? 10 টু দি পাওয়ার কত? 6 পিসি। মেগা মানে 10 6, তারপরে 10 6 ইন্টু কত? এটা তুমি গুণ করে দাও, তুমি কি পাবা? এখানে 3.08 13 আছে, 13 সাথে 6 যোগ হয়ে যাবে, তার কত? 19 কিলোমিটার হবে। মানে এটা কত? 3.262 কি বলতো আমাদের? ইন্টু 10 পাওয়ার কত? 6। এটা কি বলতো? লাইট ইয়ার। পিসি মানে কত? পিসি মানে কি আমাদের এই যেটা না, 3.262 1 পিসি। তাহলে আমাদের মেগা পিসিকে আমরা জাস্ট এই পিসি দ্বারা গুণ করলাম, বুঝছো? দেন লাইট ইয়ার দিয়ে গুণ করে দেবো, আমি এটা পেয়ে যাবো। ওকে, একদম সহজ। ওকে, এখন আসো আমরা একটা যদি কোশ্চেন দেখি, একটা কোশ্চেন দেখি। একটি গ্যালাক্সি পশ্চাৎ প্রসারণ হবে, পশ্চাৎ প্রসারণ দ্রুতি কত? 770 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। হলে গ্যালাক্সির দূরত্ব কত? গ্যালাক্সির দূরত্ব কত? এখানে হাবল ধ্রুবক দেওয়া আছে। গ্যালাক্সির দূরত্ব মানে কি আমাদের পৃথিবী থেকে গ্যালাক্সির দূরত্ব। তো আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কত বলতো? এইচ ডি। তাহলে ভাইয়া আমাকে ডি তো বের করতে বলছে, তাই না? গ্যালাক্সির দূরত্ব মানে কি? ডি বের করতে বলছে না? ডি মানে কত? ভি বাই এইচ, ঠিক আছে। এখন আসো এইটা দেখো কিলোমিটার পার সেকেন্ডে আছে, এটা আছে আমার কি বলতো? মিটার পার সেকেন্ড পার পিসি। তো আমাকে এটা কি করতে হবে বলতো? তাহলে আলটিমেটলি এটার সাথে যদি তুমি মিলাইতে চাও তাহলে কি করতে হবে বলতো? কিলোমিটার পার সেকেন্ড বাই কত? মেগা পিসি। তাহলে আমাদের কি হবে এখানে? এইচ ইজ ইকুয়াল টু, এখানে এইচ ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত? 0.055 মিটার পার সেকেন্ড বাই কত? পিসি। তাহলে এটাকে আমরা কি করব বলতো? গুণ করব কি বলতো? 10 গুণ কত? 1000। তাহলে কত পাবো বলতো? কিলোমিটার পার সেকেন্ড বাই কত? 10 পাবো কত? 6 পিসি। তাহলে আমি এটা যদি করি, ভাগ করি, তাহলে কি পাবো? মেগা পিসি পাবো না? পাবো কিনা? তাহলে আমার এখানে কি পাবো? এটা করলে কত হবে? আলটিমেটলি -3 বলে আমাদের না বাই কত? আচ্ছা পিসি দিলাম। তো দেন মেগা পিসিতে যখন নিব হিসাব করলে কত হবে এখানে? আচ্ছা ওইটাই হবে, তারপরে ভাগ করতে হবে। তুমি একটু হিসাব করে দেখো আসবে কত বলো তো? 55 কিলোমিটার
পার সেকেন্ড পার কত মেগাপিসি, এটা আসবে। একটু হিসাব করে দেখো, এটা চলে আসবে। দেন আমি এটা যদি বসায় দিই, ভির মান কত দেওয়া আছে বলতো, 770 বাই কত এখানে বলতো 55, কত আসবে 14, তোমার কত আসবে ডি না, তার মানে কত এমপিসি আসবে। এমপিসি যেহেতু মেগাপিসি আছে, তার মানে এমপিসি দূরত্ব, মেগাপিসি কিন্তু পিসি মানে পারসেক, এটা কিন্তু দূরত্বের একক। তারপরে আসো একদম ছোট ছোট অঙ্ক। তারপরে আসো আমার কি বলছে, মহাবিশ্বের কি মূল বস্তু মানে মূল বস্তু ও ঘটনা, মূল বস্তু আর কি। তো এই মহাবিশ্বের যে মূল বস্তু আছে না ভাইয়া, মহাবিশ্বের যদি মূল বস্তুগুলো আমরা দেখতে যাই, মহাবিশ্বের মূল বস্তু, ঠিক আছে, মহাবিশ্বের মূল বস্তুটা তুমি যদি দেখো তাহলে কি হবে, মহাবিশ্বের মূল বস্তু, ঠিক আছে, মহাবিশ্বের কি বলতো মূল বস্তু। তাহলে মহাবিশ্বের মূল বস্তুর ক্ষেত্রে তোমার কি করতে হবে, এখানে এখানে মনে রাখবা মহাবিশ্ব, এটা যদি হয় মহাবিশ্ব, সাদা কালার নেই, মহাবিশ্ব, মহাবিশ্ব, ঠিক আছে, মহাবিশ্ব নিলাম। এখন মহাবিশ্বের তোমার প্রধানত তোমার কণা আছে কয়টা বলতো, কণা কয় ধরনের কণা আছে বলতো, তোমার দুই ধরনের কণা আছে। কয় ধরনের কণা আছে, দুই ধরনের কণা আছে, ঠিক আছে, দুই ধরনের কণা। একটা কি বলতো তোমার ফার্মিয়ন, আর একটা কি তোমার, আর একটা হলো বোসন, বোসন, ফার্মিয়ন আর একটা হলো বোসন, ঠিক আছে। এই ফার্মিয়ন আবার কি আছে বলতো, ফার্মিয়ন আছে আবার তোমার কি দুই ধরনের, কি বলতো তোমার কোয়ার্ক, আর কি বলতো তোমার লেপটন, ঠিক আছে। লেপটন আছে আবার তোমার কয় ধরনের বলতো, লেপটন আছে তোমার আবার তিন ধরনের, ঠিক আছে। লেপটন কয় ধরনের বলতো, তোমার তিন ধরনের লেপটন আছে। কি কি, একটা হলো তোমার ইলেকট্রন গোষ্ঠীয়, আর একটা দুই নাম্বার কি ইলেকট্রন গোষ্ঠীয়, আর একটা হলো তোমার মিওন গোষ্ঠীয়, মিওন গোষ্ঠীয়, আর একটা কি তোমার তিন নাম্বার যেটা, সেটা হলো কি বলতো টাও, টাও গোষ্ঠীয়, ওকে। আবার কোয়ার্ক আছে কি বলতো তোমার 6 ধরনের, বুঝছো। এগুলা কিন্তু আমার অনেক গবেষণা করে বা বিভিন্ন বই মিলিয়ে আমাকে এটা নিয়ে আসতে হয়েছে। সো তোমরা একটু কষ্ট করে এটা স্লাইডে নোট করবা কিন্তু, হ্যাঁ, এগুলো নোট করতে হবে, এখান থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে। কি কি বলতো, কোয়ার্ক আছে 6 ধরনের। নাম্বার 1 একটা কি আপ, এটা কয় ধরনের বলতো, 6 ধরনের কোয়ার্ক আছে। কি বলতো আপ মানে ইউ, তারপরে কি আছে আপ ডাউন ডি, তারপরে কি আছে আমাদের স্ট্রেন্থ এস, তারপরে আছে হলো তোমার চার্ম, চার্ম চার্ম সি, তারপরে আছে কি বলতো ট্রুথ বা টপ, ট্রুথ বা কি বলতো টপ, আর একটা হলো তোমার আছে কি বলতো তোমার বটম, বটম বা কি বলতো বিউটি, বি। এই 6 ধরনের কি কোয়ার্ক আছে। এই কোয়ার্কের আবার স্পিন কি বলতো, আচ্ছা এটা লাগবে না তোমার, এটার এটার স্পিন কত, লেপটনের স্পিন হাফ, ঠিক আছে। স্পিন তোমাকে বোর্ড কিন্তু আসছে, লেপটনের স্পিন কত সেটা আসতেছি। ফার্মিয়নের স্পিন কত, কত বলতো, ফার্মিয়নের স্পিনও কত বলতো তোমার হাফ, ঠিক আছে, ফার্মিয়নের স্পিন। তারপর আসো আমাদের বোসন, ঠিক আছে, বোসন, বোসনের ক্ষেত্রে দেখো ভাইয়া, বোসন, বোসন হলো আমাদের দুই ধরনের, ঠিক আছে। একটা কি বলতো তোমার বোসন দুই ধরনের, একটা কি বলতো তোমার কি বোসন বলতো গেজ বোসন, গেজ বোসন, আর একটা হলো কি বলতো হিগস বোসন, হিগস বোসন, গেজ বোসন, আর একটা কি বলতো তোমার হিগস বোসন, ওকে। গেজ বোসনের, গেজ বোসনের আমার স্পিন কত বলতো, এটার এটার স্পিন হলো 1, আর হিগস বোসনের স্পিন কত, স্পিন হলো কত 0। আবার এটাকে কি বলা হয় বলতো ঈশ্বর কণা, এটাকে কি বলা হয় বলতো ঈশ্বর কণা। এগুলো সবই কিন্তু কণা, ওকে। এই যে এই পার্টটা আমার গেল কি কণা,
তাহলে কণা আমাদের দুই প্রকার নরমালি, মৌলিক কণা কিন্তু তিনটা, সেটা লিখে দিব একটু পরে। এইটা ফার্মিয়ন, বোসন। ফার্মিয়ন আবার দুই প্রকার, কোয়ার্ক, লেপটন। ঠিক আছে, আসতেছে, আমরা সবগুলো লিখি তারপরে আসতেছি। তারপরে আছে আমাদের কি বলতো তোমার, এই পাশে আসে কি বলতো তোমার মৌলিক উপাদান। মহাবিশ্বের কি বলতো তোমার মৌলিক উপাদান, মহাবিশ্বের মৌলিক উপাদান, মহাবিশ্বের কি বলতো মৌলিক উপাদান। মৌলিক উপাদান কি বলতো তোমার তিনটা, হ্যাঁ, মৌলিক উপাদান। ঠিক আছে, মৌলিক উপাদান কি কি, মৌলিক উপাদান। ঠিক আছে, মৌলিক উপাদান কি কি বলতো তোমার সৌরজগৎ, সৌরজগৎ এগুলো কি কি বলতো তোমার, এই যে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, ধূমকেতু, ঠিক আছে, ধুলা কণা এগুলা। তারপরে আছে আমাদের কি বলতো তোমার, তারপরে আছে হলো তোমার নক্ষত্র সমূহ, নক্ষত্র সমূহ। আবার আছে কি বলতো তোমার গ্যালাক্সি, গ্যালাক্সি। ঠিক আছে, গ্যালাক্সি। এখন দেখো গ্যালাক্সি আবার কয় ধরনের বলতো তোমার, দুই ধরনের। কি বলতো স্বাভাবিক গ্যালাক্সি, গ্যালাক্সি আবার কয় ধরনের বলতো, গ্যালাক্সি আবার দুই ধরনের। ঠিক আছে, একটা কি বলতো তোমার স্বাভাবিক, স্বাভাবিক, আর একটা কি বলতো তোমার রেডিও, রেডিও গ্যালাক্সি। এখন দেখো এই স্বাভাবিক গ্যালাক্সি আর রেডিও গ্যালাক্সি, স্বাভাবিক গ্যালাক্সি আবার তোমার কি বলতো তোমার তিন ধরনের হয়। একটা কি বলতো তোমার উপবৃত্তাকার, তারপরে কি বলতো তোমার পেঁচানো বা সর্পিলাকার, পেঁচানো, আর একটা হলো পেঁচানো বা সর্পিলাকার, সর্পিলাকার। তারপরে কি আছে আমাদের বিষম, বিষম। আর রেডিও আবার কি বলতো তোমার, রেডিও আবার দুই ধরনের, সাধারণ, 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 আর একটা কি বলতো কোয়াসার। তাহলে দেখো এই জায়গার মধ্যে আমাদের কি বলতো অনেক কিছু চলে আসছে, খুবই ইম্পর্টেন্ট। দেখো তোমাদেরকে এখন আমি এটা আবার রিভিশন করে দিচ্ছি। ঠিক আছে, মনোযোগ দাও সবাই, জাস্ট একটা মিনিট মনোযোগ দিয়ে শোনো, এক মিনিটে দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে ভাইয়া এই যে মহাবিশ্ব, মহাবিশ্বের আমি যদি কণার কথা বলি, আমাদের দুই ধরনের কণা পাওয়া যায়। একটা কি বলতো তোমার ফার্মিয়ন, আর একটা কি বলতো তোমার বোসন। মনে রাখবা ফার্মিয়নের স্পিন সংখ্যা কত বলতো, হাফ। ফার্মিয়নের স্পিন সংখ্যা কত বলতো, হাফ। আবার ফার্মিয়ন আবার দুই প্রকার, কি কি বলতো কোয়ার্ক আর কি বলতো লেপটন। কোয়ার্ক আবার কয় প্রকার বলতো ভাইয়া, 6 ধরনের কোয়ার্ক পাওয়া যায়। লেপটন কয় ধরনের বলতো, 3 ধরনের, মনে রাখবা। তাহলে এই যে কোয়ার্ক 6 ধরনের কোয়ার্ক কি কি, আপ, ইউ, আপকে ইউ দ্বারা প্রকাশ করতেছি, আপ, ডাউন, স্ট্রেংথ, চার্ম, ট্রুথ বা টপ, তারপরে কি বলতো বিউটি বা বটম। আর লেপটনের ক্ষেত্রে দেখো আমাদের কি আছে, ইলেকট্রন গোষ্ঠীয়, মিওন গোষ্ঠীয় এবং কি টাও গোষ্ঠীয়। এখানে অবশ্যই মনে রাখতে হবে লেপটনের স্পিন সংখ্যা কত, হাফ। বোর্ড পরীক্ষা কিন্তু আসছে। সো লেপটন এবং ফার্মিয়ন এগুলো মনে রাখবা কত বলতো, হাফ। তারপরে দেখো এই যে কণার ক্ষেত্রে আর একটা ধরনের কণা আছে যেটা কি বোসন। বোসন আবার দুই ধরনের, একটা কি গেজ বোসন আর একটা কি বলতো হিগস বোসন। গেজ বোসনের স্পিন সংখ্যা কত বলতো, 1, এবং হিগস বোসনের স্পিন সংখ্যা কত বলতো তোমার 0। কিন্তু এই হিগস বোসনকে তোমার কি ঈশ্বর কণা বলে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষায় 4-5 বার আসে ঈশ্বর কণা কোনটা, হিগস বোসন। তারপরে দেখো এগুলা গেল কি কণা। এখন আসো মৌলিক উপাদান। আমার এই মহাবিশ্বের মৌলিক উপাদান ধরো 3 ধরনের, কি কি, সৌরজগৎ, নক্ষত্রসমূহ এবং কি বলতো তোমার নক্ষত্রসমূহ এবং কি তোমার গ্যালাক্সি। ঠিক আছে, সৌরজগৎ কি যে গ্রহ, উপগ্রহ, তোমার ধূমকেতু, উল্কা যেগুলো আছে, ধূলিকণা এগুলা। তারপর নক্ষত্র, তারপর গ্যালাক্সি। গ্যালাক্সি আবার দুই ধরনের, ঠিক আছে, তোমার কি বলতো স্বাভাবিক গ্যালাক্সি, গ্যালাক্সি আবার কি রেডিও গ্যালাক্সি। স্বাভাবিক গ্যালাক্সি তোমার কিরকম হতে পারে, উপবৃত্তাকার, পেঁচানো বা সর্পিলাকার, আবার কি বলতো বিষম। আর রেডিও গ্যালাক্সি কি বলতো সাধারণ এবং কুয়াশার। এই জিনিসগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। পুরো ক্লাসে, জ্যোতির্বিজ্ঞানের পুরো ক্লাসে এই সব কিছু একদম পানির মতো বুঝিয়ে দিব। তারপরে আসো আমাদের এই যে মহাবিশ্বের মূল বস্তু যেটা বললাম, যে মহাবিশ্বের সকল কণাকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায় ভাইয়া, 2 ভাগে ভাগ করা যায়, মনে রাখবা। ঠিক আছে, একটা কি বলতো তোমার ফার্মিয়ন, আর একটা কি ফার্মিয়ন, আর একটা কি বলতো তোমার ফার্মিয়ন, আর একটা হলো বোসন, তাই না? ফার্মিয়ন এবং কি বলতো বোসন। ঠিক আছে, ফার্মিয়ন এবং কি বোসন। দেখো ফার্মিয়ন কি, যে সকল কণার স্পিন বিজোড় অর্ধখণ্ডক, কি বলতো বিজোড় অর্ধখণ্ডক, বিজোড় অর্ধখণ্ডক বা 1/2 এর কি বিজোড় গুণিতক, মানে কি বলতো হাফের কি বলতো বিজোড় গুণিতক, সেগুলোকে কি বলে বলতো তোমার কি ফার্মিয়ন।
যে সকল কণার স্পিন স্পিন তোমার কি বলতো 1/2 এর কি বলতো বিজোড় গুণিতক, সেগুলো কি বলতো আমাদের ফার্মিয়ন। ঠিক আছে, তো কেমিস্ট্রিতে তোমার পড়ছো না স্পিন সংখ্যা, তো যেমন তোমার 1/2, তারপরে কি বলতো এখানে কি 1 ইন্টু কত 1/2, তার মানে 1/2, আবার কি বলতো তোমার এখানে কি 3 ইন্টু কত 1/2, তার মানে 3/2, তারপরে কি বলতো তোমার 5 ইন্টু কত 1/2, তারপরে কি বলতো তোমার 7 ইন্টু কত 1/2। ঠিক আছে, এভাবে বাড়বে। ঠিক আছে, 1 3 5 7, মানে 1/2 এর কি বলতো বিজোড় গুণিতক, তার মানে কি 1/2 3 মানে এখান থেকে হিসাব করছে আর কি, এটা 3/2 হবে, এখানে 3/2 5/2। ঠিক আছে, ইত্যাদি, তাদেরকে কি বলে ফার্মিয়ন বলে। এখন ফার্মিয়ন দুই রকমের হয়। দেখো ফার্মিয়ন আবার কয় রকম হয় ভাইয়া, ফার্মিয়ন দুই রকম হয়, মনে রাখবা ফার্মিয়ন দুই রকম। অলরেডি দেখাচ্ছি কোয়ার্ক এবং কি বলতো লেপটন, কোয়ার্ক এবং কি লেপটন, কোয়ার্ক এবং লেপটন। ওকে, দেখো কোয়ার্কটা কি, কোয়ার্কটা হলো 60-এর দশকের আগে মনে করা হতো প্রোটন নিউট্রন মৌলিক কণা, মানে 60-এর দশকের আগে মনে করা হতো কি বলতো প্রোটন আর নিউট্রন কি বলতো মৌলিক কণা, মৌলিক কণা মানে কি তাকে আর ভাঙা যায় না। ঠিক আছে, তো কিন্তু 60-এর দশকের কতগুলো পরীক্ষণ থেকে জানা যায় যে নিউট্রন প্রোটন প্রকৃতপক্ষে কতগুলো আরো ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। 1961 সালে পদার্থবিদ মারে গেলম্যান, মারে মানে মারে কি বলতো গেলম্যান এবং জুবাল নেম্যান, ঠিক আছে, এ ক্ষুদ্রতর কণাগুলোকে কোয়ার্ক নামে অভিহিত করে। তার মানে বোঝার চেষ্টা করো যে আমরা জানি কি বলতো, আমরা নর্মালি বলি কি যে প্রোটন আর নিউট্রন কি বলতো ক্ষুদ্র কণা, কিন্তু তার থেকে ক্ষুদ্র কণা আছে যেটা দিয়ে আমার কি বলতো এগুলো গঠিত, সেই সেই ক্ষুদ্র কণাগুলো কি বলতো তোমার কোয়ার্ক নামে পরিচিত। ঠিক আছে, এটার জন্য গেলম্যান 1969 সালে কোয়ার্ক মডেলের জন্য নোবেল পুরস্কার লাভ করে। বুঝতে পারছো, আমরা নর্মালি কি বলি প্রোটন আর নিউট্রন কি বলতো তোমার মৌলিক অবিভাজ্য কণা, তাই না, কিন্তু এই প্রোটন আর নিউট্রন আবার কি হয়েছে বলতো তোমার গেলম্যান যেটা বলছে এগুলা আরো এই কি প্রোটন নিউট্রন এগুলা কি বলতো আরো ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, সেটার নাম কি বলতো তোমার কোয়ার্ক, কোয়ার্ক। তারপর আসো 6 ধরনের বা 6টি স্বাদের, 6 ধরনের বা 6টি স্বাদের কি বলতো কোয়ার্ক পাওয়া গেছে, কি কি যেখানে লেখা আছে অলরেডি আমি তোমাদের বলে দিছি। ঠিক আছে, তো এই 6 অবস্থার কোয়ার্ককে 6টি স্বাদ বা ফ্লেভার বলা হয়। ঠিক আছে, 6 ধরনের কোয়ার্ককে কি 6টি স্বাদ বলা হয়, 6টি ফ্লেভার, তবে প্রত্যেকের 3টি করে রং রয়েছে। কি কি বলতো লাল সবুজ নীল, এটা মনে রাখবা। তাহলে কোয়ার্কের রং কি কি লাল সবুজ নীল, প্রত্যেকটা কোয়ার্ক রং কি কি 3টা করে রং থাকে, কি কি বলতো লাল সবুজ নীল, লাল সবুজ নীল, লাল সবুজ নীল, লাল সবুজ নীল, লাল সবুজ নীল। ওকে, এগুলো কেবলই নামকরণ, নামকরণ, এগুলো জাস্ট এগুলো লেখা আছে, এগুলো একটু দেখবা। তারপরে আসো এখানে আমাদের কি বলতো যে কি বলছে সকল হেড্রন, আচ্ছা এগুলো কেবলই নামকরণ করা নামকরণ, কারণ কোয়ার্কের আকার দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কি বলতো এতই ছোট যে স্বাভাবিক অর্থে যাকে কি রং বলে সেরকম কিছু তাদের থাকেন সম্ভব নয়। সকল হেড্রনের সৃষ্টি এ সকল কোয়ার্কের সংযোগের ফলে, যত ধরনের হেড্রন আছে সবগুলা কি বলতো কোয়ার্কের সৃষ্টির ফলে সৃষ্টি হয়েছে। তবে হেড্রন হচ্ছে কি বলতো কোয়ার্ক দ্বারা গঠিত। তাহলে হেড্রন কি ভাইয়া, হেড্রন হচ্ছে কোয়ার্ক দ্বারা গঠিত অতি পারমাণবিক বা সাব অ্যাটমিক কণা, অতি পারমাণবিক বা কি বলতো সাব অ্যাটমিক কণা, সেটা কি বলতো তোমার হেড্রন। তাহলে হেড্রন কি কোয়ার্ক দ্বারা গঠিত, মনে রাখবা। প্রোটন নিউট্রন পাইওন এবং মেসনে সকল ভারী কণা কে কি বলে বলতো হেড্রন বলে। তাহলে এই যে প্রোটন নিউট্রন পাইওন বা মেসনে সকল ভারী কণাগুলোকে কি বলে বলতো হেড্রন বলে, কি বলে হেড্রন বলে, মনে থাকবে। তারপরে আসো আমাদের কি বলতো হেড্রন কয় ধরনের হয় ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট, 2 ধরনের হেড্রন পাওয়া যায়। কয় ধরনের, 2 ধরনের হেড্রন পাওয়া যায়। 3 ধরনের কোয়ার্ক দ্বারা গঠিত কণা যেমন প্রোটন ও নিউট্রন হচ্ছে বেরিয়ন। ঠিক আছে, 3 ধরনের কোয়ার্ক দ্বারা গঠিত কণা কি প্রোটন আর নিউট্রন হচ্ছে কি বলতো বেরিয়ন, আর কোয়ার্ক প্রতি কোয়ার্ক যুগল দ্বারা গঠিত কণা হচ্ছে কি বলতো তোমার মেসন। তাহলে দেখো বেরিয়ন কি 3 ধরনের কোয়ার্ক দ্বারা গঠিত, প্রোটন এবং নিউট্রনকে কি বলে বলতো, তাহলে প্রোটন আর নিউট্রন মিলে কি হয়েছে বেরিয়ন, আর কোয়ার্ক প্রতি কোয়ার্ক যুগল মিলে হয়েছে কি বলতো তোমার মেসন। ঠিক আছে, তাহলে আমাদের বেরিয়ন কি প্রোটন আর নিউট্রন 3 ধরনের কোয়ার্ক দ্বারা গঠিত কি বলতো তোমার প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত কি বলতো কণা, সেটা কি বলতো বেরিয়ন, আর কোয়ার্ক প্রতি কোয়ার্ক যুগল দ্বারা তৈরি হয়েছে কি বলতো মেসন। মনে রাখতে হবে কিন্তু কোয়ার্কগুলো আদানের মানে এগুলো জাস্ট লেখা আছে যে কোয়ার্কের কি বলতো আমাদের স্পিন কত, ফার্মিয়নের স্পিন, এটা ফার্মিয়নের স্পিন কত বলতো হাফ, অলরেডি আমরা পড়ে ফেলছি তাই না, ফার্মিয়নের স্পিন কত হাফ, মনে রাখতে হবে। লেপটন, লেপটন হচ্ছে কি বলতো সর্বাপেক্ষা হালকা মৌলিক কণা। তাহলে সর্বাপেক্ষা হালকা মৌলিক কণিকা কোনটা বলো, লেপটন, মনে রাখবা সর্বাপেক্ষা হালকা মৌলিক কণিকা, সর্বাপেক্ষা হালকা মৌলিক কণিকা কে বলতো লেপটন।
সর্বাপেক্ষা হালকা মৌলিক কণিকা লেপটন। আমি আগেই বলছি যে তুমি যদি আমার স্লাইডে যে ইনফরমেশনগুলো আছে এগুলো পড়লে তোমার এই চ্যাপ্টারে কোনো বই পড়তে হবে না, কোনো বই পড়তে হবে না, তোমার এমসিকিউ যেটাই আসুক তুমি পারবা। আমার কথাগুলো শোনো, খালি স্লাইড পড়লেই তো অনেকেই স্লাইড ডাউনলোড দিয়ে স্লাইড পড়ে শেষ করে ফেলে 20 মিনিটের মধ্যে, হয় না। এই ক্লাসটা 1.5 ঘন্টার মতো হবে, তুমি 1.5 ঘন্টা জাস্ট শুনো, হয়ে যাবে। 1.5 ঘন্টা জাস্ট শুনো, শুনলেই হয়ে যাবে, আমার মুখের কথা শুনলেই হয়ে যাবে, ঠিক আছে। আমি দ্রুত শেষ করে দেবো, ঠিক আছে। দেখো এই সকল তার মানে এখানে জাস্ট এই জিনিসগুলো লিখে রাখবা, মানে মনে রাখতে হবে কি বলতো, সর্বাপেক্ষা কি বলতো তোমার কি বলতো হালকা মৌলিক কণা। আর এই লেপটনের স্পিন কত বলতো, হাফ। তার মানে কি আমরা দেখলাম কি ফার্মিয়নের স্পিনও হাফ, আবার কি বলতো লেপটনের স্পিনও কি বলতো হাফ, ঠিক আছে। লেপটন কণাগুলো হচ্ছে কি বলতো তোমার, লেপটন কণাগুলো কি ইলেকট্রন, নিউট্রনও, মিউন, আবার কি মিউন নিউট্রনও, টাউ এবং টাউ নিউট্রনও। সো মনে রাখবা লেপটন 3 ধরনের, মনে রাখবা। লেপটন 3 ধরনের, কি বলতো। নাম্বার 1 ইলেকট্রন গোষ্ঠীয়, মিউন গোষ্ঠীয়, ঠিক আছে, মিউন গোষ্ঠীয়, আর একটা কি বলতো টাউ। দেখো ইলেকট্রন নিউট্রন, এটা হলো ইলেকট্রন গোষ্ঠীয়, মিউন নিউট্রন, ঠিক আছে। তাহলে কি মিউন গোষ্ঠীয়, টাউ এবং কি টাউ নিউট্রন, ঠিক আছে। মানে আমাদের 3 ধরনের পাওয়া যায়, ঠিক আছে। তারপরে আসো আমাদের কি বোসন যে সকল মৌলিক কণার স্পিন পূর্ণ অখণ্ডক তাদেরকে বলা হয় কি বলতো বোসন। তাহলে যে সকল মৌলিক কণার স্পিন কি পূর্ণ অখণ্ডক, খণ্ডক নয়, সেগুলোকে আমরা বলতো বোসন, যার সংজ্ঞাটা পড়বা। দেন কি বলছে, এই সকল মৌলিক কণিকা মৌলিক বল সমূহ বহন করে। মৌলিক বল যে 4 ধরনের মৌলিক বল আছে, কয় ধরনের বলতো 4 ধরনের মৌলিক বল আছে, ঠিক আছে। তো বোসন কণিকা বোস-আইনস্টাইন পরিসংখ্যান মেনে চলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সত্যেন্দ্রনাথ বোসের নাম অনুসারে এই কণার নাম দেওয়া হয়েছে কি বলতো তোমার বোসন কণা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা গর্ব করার মতো জায়গা। তো তোমরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেখো অনেক সময় অনেক ট্রল হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মজা করে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ঐতিহ্য আছে, ঠিক আছে। এই দেশে বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে শুরু করে সবকিছুতে ভালো ঐতিহ্য আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সো তোমরা মনে করো যে তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমরা হয় কি বলতো তোমরা বুয়েটে পড়বা, না হয় মেডিকেলে পড়বা, অথবা কি ঢাবিতে পড়বা, ঠিক আছে। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু বলছি এরকম না, কারণ আমি আমার ক্লাসে দেখবেন আমি যে ক্যাম্পাস নিয়ে এত কিছু বলি না, ঠিক আছে। আমি খুবই সাধারণ একজন মানুষ, আমি তোমাদেরকে শেখাতে চাই, মানে শেখাতে চাই বলতে অনেক সায়েন্টিস্ট বানাই দেবো তা না। আমার কাজ হলো বোর্ড পরীক্ষায় তুমি কিভাবে সবচেয়ে বেশি নাম্বার পাবা, সেটার জন্য যতটুকু দরকার ততটুকুই আমি পড়াচ্ছি। সবাই কি বলতো তোমার অনেক প্রত্যেকটা কলেজে টপ স্টুডেন্ট নিয়ে মনে করো যে সে পোস্ট দিচ্ছে, করতেছে, বাট আমার টার্গেটটা কি, যারা তোমার মধ্যবিত্ত পরিবারের যারা আছে, পাশাপাশি যারা তোমার মিডিয়াম স্টুডেন্ট যারা আছে, কোনো কারণে পড়তে পারে নাই অথবা ফাঁকিবাজি করছে বাট কামব্যাক দিতে চায়, মনের মধ্যে মেধা আছে কিন্তু ও ভালো কাজে ইউজ করে নাই। তোমরাও যারা অনেকে ক্লাস দেখো এই টাইপের স্টুডেন্ট আমার বেশি, তো তাদের নিয়ে আমি কাজ করছি। দোয়া রেখো আমার জন্য, যেন তোমাদের পাশে একদম শেষ দিন পর্যন্ত থাকতে পারি। এবং আমাদের থ্রোতে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী কি বলতো উপকৃত হচ্ছে, যারা ঝরে যাওয়ার কথা ছিল বাট তারা কি বলতো উপকৃত হচ্ছে। তোমাদের দোয়াটাই আসলে আমাদের মেইন। তোমরা অনেকে বলো যে ভাই এত ফ্রি ক্লাস নিয়ে আপনার লাভ কি, লাভটা হলো যে তোমরা দোয়া করলে সেটাই লাভ, বুঝছো। সো প্রচুর দোয়া করবা। আচ্ছা, তো যেটা বলছিলাম, এই যে ক্যাম্পাসগুলো না, বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, এইসব জায়গায় না তুমি পড়লে না তোমার অপরচুনিটি অনেক বেড়ে যাবে। এমন না যে এইসব জায়গায় না পড়লে তোমার জীবন শেষ হবে, তা না, কিন্তু তোমার অপরচুনিটি বেড়ে যাবে। এখন তোমার অপরচুনিটি দরকার না বলো, দরকার তো। তো দেখো আমাদের এই যে লেপটন ও কোয়ার্ক দ্বারা এই মহাবিশ্বের সকল লেপটনে মানে ফার্মিয়ন কণা যেটা, হ্যাঁ ফার্মিয়ন আবার 2 প্রকার না, লেপটন এবং কি বলতো কোয়ার্ক, এই কি বলতো এই 2টা কণা দ্বারা কি বলতো মহাবিশ্বের সকল পদার্থ তৈরি হয়। আর এদের মধ্যে বল বা শক্তির আদান প্রদান করে কি বলতো বোসন কণা। তাহলে আমাদের কি বলতো এই লেপটন এবং কি বলতো তোমার বোসন দ্বারা কি বোসন এই 2টা কণা দ্বারা পৃথিবীর সকল পদার্থ সৃষ্টি হয়, কিন্তু তাদের মধ্যে শক্তির আদান প্রদান করে কি বলতো বোসন কণা। মনে রাখবা বোসন 2 ধরনের, গেজ বোসন এবং কি বলতো হিগস বোসন। ওকে, গেজ বোসন, হিগস বোসন। আমরা কিন্তু বেশি এখন থেকে আমরা কি একটু যেগুলো দরকার সেগুলোই পড়াবো। হ্যাঁ, এখন আসো গেজ বোসন। যে সকল মৌলিক কণিকা মৌলিক বল সমূহ বহন করে তাদেরকে কি বলে বলতো গেজ বোসন বলে, ঠিক আছে।
তারপর আসে আমাদের এখানে কিছু দিছি, এখানে তোমার দেখো গেজ বোসনের কি বলতো, এটা কি স্পিন সংখ্যা কত বলতো, 1, মনে রাখবা স্পিন, এটার স্পিন সংখ্যা কত বলতো, 1, এটা স্পিন সংখ্যা 1 মনে রাখবা গেজ বোসনের। এখানে আরো কিছু দিছি। তারপরে যে গ্যাভিট্রন, এই গ্যাভিট্রনের স্পিন সংখ্যা কত বলতো, 2, মনে রাখবা গ্যাভিট্রনের স্পিন সংখ্যা কত বলতো, 2। ওকে, গ্লন 1, তারপর তোমার কি ফোটনের কত স্পিন 1, এই স্পিন সংখ্যাটা বেশি আসে, ঠিক আছে, স্পিন সংখ্যাটা আসে। আর এই যে এটা যেহেতু এক্সেপশনাল একটু বেশি গ্যাভিট্রন, এটা মনে রাখবা। তারপরে আসলে হিগস বোসন, তো হিগস বোসনে অনেক কিছু আছে, তো আমাদের এখানে জাস্ট মনে রাখতে হবে হিগস বোসনের ভর আছে এবং এর আধান ও স্পিন কত 0, এর সংকেত কত এই যেটা, ঠিক আছে, এই লাইনটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এবং এই হিগস বোসনকে আমার কি বলা হয় বলতো, এটাকে কি বলে বলতো, ঈশ্বর কণা। কি কণা বলতো, হিগস বোসন মানে কি বলতো, ঈশ্বর কণা, ঈশ্বর কণা বলা হয়। তো কাকে ঈশ্বর কণা বলা হয়, ঠিক আছে, হিগস বোসন, বুঝছো। এবং এটার জন্য কিন্তু তোমাকে নোবেল পুরস্কার লাভ করছিল একজন বিজ্ঞানী, কে বলতো, তোমার এই যে ফ্রানকোইস এংলার্ট। এবছরে পিটার হিগস, মানে পিটার হিগস, ঠিক আছে, ওর নাম অনুসারে দিয়েছে হিগস, এবং ফ্রানকোইস এংলার্ট কিন্তু এটার জন্য কি নোবেল পুরস্কার পাইছিল, একটু পড়বা আর কি। তো 1993 সালে হিগস কণাকে ঈশ্বর কণা বা গড পার্টিকেল নামে অভিহিত করেন, ঠিক আছে। বিশ্বের অধিকাংশ পদার্থবিজ্ঞানী এমনকি হিগস নিজেও হিগস কণার এই নামটি পছন্দ করেননি। মানে এটা কেমন না, মানে যাই হোক এটা নিয়ে বলতে চাচ্ছি না, কেমন না যে গড পার্টিকেল, এটা সম্ভব বলো, ঈশ্বর কণা কি, এটা কেমনে, যাই হোক এটা হলো কে, নামটা হলো কে দিছে, তো আমাদের যেহেতু বইয়ে আছে তো আমাদের এমসিকিউতে আসে ঈশ্বর কণা কোনটি। এবার আসো মহাবিশ্বের কি মূল বস্তু ও ঘটনা যেটা আছে আমাদের কি বলতো, মৌলিক উপাদান কি বলতো, তিনটা, কি কি বলতো, সৌরজগৎ, সৌরজগৎ, নক্ষত্র সমূহ এবং কি বলতো গ্যালাক্সি সমূহ, ঠিক আছে। দেখো সৌরজগতের ক্ষেত্রে যদি খেয়াল করে দেখি, সৌরজগতের ক্ষেত্রে কি বলতো, সূর্য, গ্রহ, ঠিক আছে, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, উল্কা, গ্যাস, ধূলিকণা, এই সবকিছু নিয়েই কি বলতো আমাদের সৌরজগৎ গঠিত, ঠিক আছে। এই যে বিগ ব্যাং এর মধ্যে যে তোমার এই যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল অনেক জায়গায়, মানে অনেক কিছু, এইগুলো কি এক একটা কি বলতো তোমার কি পার্ট হয়ে গেছে, গ্রহ হয়ে গেছে, ঠিক আছে। তো সৌরজগতের কেন্দ্র হচ্ছে কি বলতো, মনে রাখবো সৌরজগতের কেন্দ্র কে বলতো সূর্য, সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ উপবৃত্তাকার পথে ঘুরছে। কয়টি গ্রহ বলতো, 8টি গ্রহ, ঠিক আছে। এখানে দেখো গ্রহ সমূহ কি কি বলতো, বুধ, শুক্র, যাদের কোনো উপগ্রহ নেই, তাহলে এই যে বুধ এবং শুক্র এদের কোনো কি নেই বলতো, উপগ্রহ নেই। উপগ্রহ আছে না, পৃথিবীর একটা উপগ্রহ আছে যেটা কি বলতো চাঁদ, এটা ইম্পর্টেন্ট, চাঁদ হলো আমাদের কি উপগ্রহ। তাহলে কার কার উপগ্রহ নেই বলতো ভাইয়া, বুধ এবং শুক্রের কি নেই, উপগ্রহ নেই, ঠিক আছে। মঙ্গলের কি 2টা উপগ্রহ, বৃহস্পতির কি বলতো 12টা উপগ্রহ, শনির কি বলতো তোমার 10টা উপগ্রহ, ইউরেনাসের কি বলতো 5টা উপগ্রহ, এবং নেপচুনের কি বলতো 2টা উপগ্রহ রয়েছে, বুঝতে পারছো, পৃথিবীর একটা উপগ্রহ। তাহলে এই একটা উপগ্রহ চাঁদ, এই চাঁদ নিয়ে আমাদের কত কৌতূহল, অথচ এই পৃথিবীর থেকেও আরো বড় গ্রহ রয়েছে, সেখানে না জানি কি মানে কি আছে না আছে, এখনো যদিও আমরা জানতে পারি নাই। আবার ওই গ্রহে আবার মানুষ বসবাস করে কিনা সেটাও আমরা জানি না, ঠিক আছে। তো যাই হোক এইটা নিয়ে অনেক বেশি গবেষণা হচ্ছে, অনেক চেষ্টা করা হচ্ছে, আদৌ সম্ভব হবে কিনা বলা মুশকিল। সূর্য ব্যতীত কোনো গ্রহ উপগ্রহের কি আলো নেই, সূর্য ছাড়া কারোর কি বলতো আলো নেই। এই যে চাঁদ আলো দেয় না, এটা কি বলতো, সূর্য থেকে আলো পরে এটা প্রতিফলিত হয়ে আসে, মানে তাদের কিন্তু নিজস্ব আলো আছে নাই, সূর্যের আলোতেই কি বলতো এরা আলোকিত হয়। গ্রহ উপগ্রহ ছাড়া সৌরজগতে বিভিন্ন অনিয়মিত আকারের হাজার হাজার কি বস্তু রয়েছে, এদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা নিচে দেওয়া হলো, ঠিক আছে, সূর্য ছাড়াও। তো বোঝার চেষ্টা করো, তাহলে আমাদের এই যে সূর্য, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা যা আছে, গ্যাস, ধূলিকণা, সবকিছু নিয়ে কি আমাদের সৌরজগৎ। তো এই সৌরজগতের অন্যতম পার্ট কে বলতো সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে সবকিছু কি ঘুরে। এখন আমাদের কি বলতো 8টা গ্রহ রয়েছে, সেই 8টা গ্রহের মধ্যে বুধ আর শুক্রের মধ্যে কি নাই বলতো, তোমার বুধ এবং শুক্রের কি উপগ্রহ নেই। পৃথিবীর কি বলতো একটা উপগ্রহ আছে, মঙ্গলের 2টি উপগ্রহ আছে, বৃহস্পতির 12টি উপগ্রহ আছে, শনির 10টি উপগ্রহ আছে, ইউরেনাসের 5টি উপগ্রহ আছে, এবং নেপচুনের 2টা উপগ্রহ আছে। পৃথিবীর একটা উপগ্রহ আছে চাঁদ, সেটা নিয়ে আমাদের কৌতূহল কত, অথচ অন্য অন্য, তাহলে বুঝো যে কতটা এই সৌরজগৎটা কতটা রহস্যময় ভরা, কতটা রহস্যময় ভরা। তারপরে দেখো সূর্য, তো সূর্যের ক্ষেত্রে দেখো তোমরা, সূর্য হচ্ছে কি বলতো গ্যাসীয় পদার্থে পূর্ণ একটি অতিমাত্রার উত্তপ্ত উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল কি বলতো তোমার নক্ষত্র। তো এটি সৌরজগতের
শীতবর্ণ সম্পন্ন নক্ষত্র এবং পৃথিবীর নিকটতম নক্ষত্র বলে একে কি বলতো, মানে এটা কি বলতো, সূর্যটা কি বলতো পৃথিবীর নিকটতম নক্ষত্র। সূর্য ওয়ান কাইন্ড অফ কি একটা নক্ষত্র, এবং সেটা কি বলতো পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র কোনটা, তাহলে বলতো সূর্য। ঠিক আছে, পৃথিবী হতে সূর্য 8 আলোক মিনিট দূরে, মানে আলো আসতে কি বলতো তোমার 8 মিনিট লাগে, সেই কথা লেখা আছে। সূর্য হতে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট সময় লাগে, হ্যাঁ এই যে লেখা রয়েছে। এবং হিসাব করে দেখা গেছে সূর্য পৃথিবীর দূরত্ব, সূর্য পৃথিবীর দূরত্ব কত, এই যে 15 × 10 কত 10 মিটার, এবং ভর সূর্যের ভর কত 2 × 10 কত 30 কেজি, গড় ব্যাসার্ধ দেওয়া আছে। এর পৃষ্ঠের তাপমাত্রা 6000 কেলভিন, মাথা নষ্ট। 100 ডিগ্রি সেলসিয়াস মানে কি বলতো 373 কেলভিন তাপমাত্রায় কি বলতো পানি ফুটন্ত হয়, হ্যাঁ 373 কেলভিন তাপমাত্রায় পানি কি ফুটে, আর ওর তাপমাত্রা কত 6000 কেলভিন, মানে কি, মানে আমি যা মানে শেষ, মানে ওই হাওয়া, সব হাওয়া। এর ঘনত্ব দেওয়া আছে যা পানির তুলনায় প্রায় 1.4 গুণ। সূর্য তার নিজ অক্ষের চতুর্দিকে 25 দিনে একবার ঘুরে আসে। সূর্য নিজের চতুর্দিকে ঘুরে, সেটা কি বলতো 25 দিনে। তারপরে আসো আমাদের কি বলতো গ্রহ। দেখো যে সকল নিরেট গোলীয় বস্তু সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘুরে, সেগুলো আমার কি বলতো গ্রহ। সূর্যের মোট কি 8টি গ্রহ রয়েছে, এগুলো অলরেডি আমি আলোচনা করছি। সূর্যের 8টি গ্রহ কি বলতো পৃথিবী, তারপরে যে তোমার বুধ শুক্র নেপচুন, ঠিক আছে, ওই যে 8টা গ্রহ, কার কয়টা উপগ্রহ আছে সেটা কিন্তু আগে আলোচনা করেছি। ঠিক আছে, তারপরে দেখো কি আছে আমাদের গ্রহাণুপুঞ্জ। ঠিক আছে, তো মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের কক্ষপথের মাঝ দিয়ে অতি ক্ষুদ্র বলতো গ্রহের মতো কিছু বস্তু সূর্যকে প্রদক্ষিণ করে। ঠিক আছে, মাঝ দিয়ে অতি ক্ষুদ্র কিছু বস্তু কি বলতো, মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের কক্ষপথের মাঝ দিয়ে, ঠিক আছে, কক্ষপথের মাঝ দিয়ে কি করে বলতো অতি ক্ষুদ্র গ্রহের মতো কিছু বস্তু সূর্যকে প্রদক্ষিণ করে, এদেরকে কি বলে বলতো গ্রহাণু বলে। খুব ইম্পর্টেন্ট। এ পর্যন্ত 2000টি গ্রহাণুপুঞ্জ কি আবিষ্কৃত হয়েছে, এদের মধ্যে সর্ববৃহৎটির নাম কি বলতো সেরেস। ঠিক আছে, তাহলে সর্ববৃহৎ আমার কি গ্রহাণুর নাম কি বলতো সেরেস, যার ব্যাসার্ধ কত 350 কিলোমিটার, এবং সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় কত বলতো 4.6 বছর। সেরেস খুব ইন্টারেস্টিং, জাস্ট শেষ পর্যন্ত দেখো, তোমার অনেক ভালো লাগবে। তারপরে আসো ধূমকেতু। ধূমকেতু কি বলতো পানি, অ্যামোনিয়া এবং মিথেন গ্যাস কোন নিরেট ক্ষুদ্র শিলাখণ্ডের উপর দিয়ে জমে তৈরি হয় কি বলতো ধূমকেতু। তাহলে ধূমকেতু তৈরি হওয়ার জন্য কি কি লাগে বলতো, পানি, কি লাগে বলতো ভাইয়া, ভাইয়া কি লাগে, পানি, ধূমকেতু, সরি পানি, অ্যামোনিয়া এবং কি বলতো মিথেন গ্যাস। পানি, অ্যামোনিয়া, মিথেন গ্যাস কোন নিরেট ক্ষুদ্র শিলাখণ্ডের উপর জমে তৈরি হয় কি ধূমকেতু। ধূমকেতু দেখতে অনেকটা কি বলতো ঝাড়ুর মতো। সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘোরার সময় এর সামনের দিকে পানি বাষ্পে পরিণত হয় এবং বিকিরণ চাপের সামনের দিক কি বলতো স্ফীত, এবং পিছনের দিক কি বলতো তোমার এই যে লেজের মতো হয়েছে, দেখছো এই যে দেখতে পাচ্ছি আমরা। তারপরে আসো উল্কাপিণ্ড। অনেক সময় আকাশে ছোট আগুনের গোলা ছুটে যেতে দেখা যায়, আকাশে আগুনের গোলা, মনে হয় যেন একটি তারা এক স্থান থেকে অন্য স্থানে কি ছুটে যাচ্ছে, ওই যে আমরা বললাম তারা যাচ্ছে, এদের উল্কা বলা হয়। এদের কি বলে বলতো উল্কা। এই যে বললেন তারা, দেখবে যে তারা কি স্থান চেঞ্জ হয়, এখান থেকে ওখানে যাচ্ছে, ওইটাই মূলত উল্কা, বুঝছো, ওটাই কি উল্কা। তারপরে আসো আমাদের নক্ষত্র। সৌরজগতের বাইরে যে সকল বস্তু সূর্যের ন্যায় নিজস্ব আলো আছে সৌরজগতের বাইরে, ঠিক আছে, এটা কি বলতো সৌরজগতের বাইরে কি বলতো সূর্যের ন্যায় আলো আছে এবং তা আলো দেয়, তাদের বলা হয় কি বলতো নক্ষত্র। সৌরজগতের বাইরে অনেক দূরে লক্ষ লক্ষ নক্ষত্র রয়েছে, রাতের বেলা আমরা দেখি না, এদেরকে রাতের কি আকাশে ক্ষুদ্র এবং মিটমিট করে জ্বলতে দেখা যায়। সূর্যের পর নিকটতম নক্ষত্র হলো আলফা সেঞ্চুরি। এই যে আমরা সূর্য একটা কি বলতো নক্ষত্র, সূর্য নিজেই কিন্তু একটা নক্ষত্র। সূর্যের মতো কি আরো অসংখ্য নক্ষত্র আছে আমরা যেগুলো রাতের বেলা দেখতে পাই, তাই না, মিটমিট করে জ্বলে। তো সূর্যটা আমরা কি ধরো আমাদের পৃথিবী থেকে সূর্যটা কি কাছে নিকটতম, তার থেকে সূর্যের পরে যেটা কাছে সেটা কি বলতো সূর্যের পর নিকটতম কি বলতো তোমার আলফা সেন্টুরি আলফা সেন্টুরি। পৃথিবী থেকে এর দূরত্ব 4 আলোকবর্ষ, মানে বুঝতেছো পৃথিবী থেকে এই আলফা সেন্টুরির দূরত্ব কত 4 আলোকবর্ষ।
অনেক অনেক। তারপরে দেখো গ্যালাক্সি, অনেকগুলো নক্ষত্রের সমাবেশকে কি বলা হয় বলতো? গ্যালাক্সি বলা হয়। অনেকগুলো নক্ষত্র, অনেকগুলো নক্ষত্রের সমাবেশকে কি বলা হয়? গ্যালাক্সি বলা হয়। নক্ষত্র মানে কি? একটা সূর্য ধরো, এরকম অনেকগুলো নক্ষত্র মিলে কি হয়? একটা গ্যালাক্সি হয়, যেটা কি ছায়াপথ। ঠিক আছে, আমরা যে ছায়াপথে বাস করি তার নাম কি বলতো? আকাশগঙ্গা বা মিল্কওয়ে। সূর্য এবং খালি চোখে দৃশ্যমান নক্ষত্র এই ছায়াপথে রয়েছে। এই ছায়াপথে প্রায় কি বলতো, এই যে আমাদের পৃথিবীতে কতগুলো তোমার কি গ্যালাক্সিতে কতগুলো তোমার নক্ষত্র রয়েছে বলো? পৃথিবীর গ্যালাক্সিতে বা পৃথিবীর ছায়াপথে তোমার কি বলতো 10⁻11 এটা আসবে, 10⁻11 সংখ্যক নক্ষত্র রয়েছে। ঠিক আছে, গ্যালাক্সি দুই ধরনের, কি বলতো? স্বাভাবিক গ্যালাক্সি আর কি বলতো রেডিও গ্যালাক্সি, অলরেডি বলছি না? তারপরে দেখো স্বাভাবিক গ্যালাক্সিটা কি? আমাদের গ্যালাক্সি ছাড়াও মহাবিশ্বে কি লক্ষ লক্ষ গ্যালাক্সি রয়েছে, এদের বলা হয় কি বলতো? স্বাভাবিক গ্যালাক্সি। স্বাভাবিক গ্যালাক্সি তোমার তিন ধরনের হয়, কি কি বলতো? উপবৃত্তাকার গ্যালাক্সি, সরপিল বা পেছানো, আর কি বলতো বিষম। জাস্ট এইটা তিনটা মনে রাখলেই হবে। তারপরে আছে আমাদের কি বলতো তোমার রেডিও গ্যালাক্সি। যেসব গ্যালাক্সি রেডিও কম্পাঙ্কে তাড়িত চৌম্বক বিকিরণ নিঃসরণ করে তাদেরকে কি বলে বলতো? রেডিও গ্যালাক্সি বলে। রেডিও গ্যালাক্সি আবার দুই ধরনের, সাধারণ আবার কি বলতো কোয়াসার। ঠিক আছে, তো সাধারণ রেডিও গ্যালাক্সির দুই পাশে দুটি কি প্রবল রেডিও উৎস আছে। এদের দেখতে অনেকটা কি বলতো তোমার ব্যক্তির মুখমণ্ডলের দুই পাশের দুটি কানের মতো। এদের রেডিও ক্ষমতা উৎপাদের পাল্লা দেওয়া আছে, এটা পাল্লাটা জাস্ট মনে রাখবা। আর কোয়াসার কি? কোয়াসার হলো আধা নাক্ষত্রিক রেডিও উৎস। এদের গঠন নক্ষত্রের ন্যায় এবং এরা ক্ষমতাশীল বেতার তরঙ্গ নিঃসরণ করে। এদের রেডিও ক্ষমতা উৎপাদনের পাল্লা জাস্ট মনে রাখ, উৎপাদনের পাল্লাটা মনে রাখবে এখানে, আর কিছু না। আর এখানে দেখো এরা পৃথিবী থেকে কি বলতো কত বেগে সরে যাচ্ছে ভাইয়া? এই যে এই লাইনটা মনে রাখবা, 0.9c বেগে সরে যাচ্ছে পৃথিবী থেকে। কোনটা বলতো? কোয়াসার। কে বলতো? কোয়াসার। তারপরে দেখো এখানে কিছু তথ্য দেওয়া আছে, জাস্ট এটা একবার রিডিং করে নিবা। কি উপবৃত্তাকার গ্যালাক্সি কি বলতো কি দিয়ে তৈরি? লোহিত দানব এবং কি শ্বেত বামন নক্ষত্র দিয়ে গঠিত। তারপরে কি সর্পিল গ্যালাক্সি কি দিয়ে বলতো? ছায়াপথ এবং কি অ্যান্ড্রোমিডা এ ধরনের গ্যালাক্সি। তবে বিষময় গ্যালাক্সি কি বলতো? নির্দিষ্ট কোনো আকার নাই। আর রেডিও গ্যালাক্সি কি? রেডিও কম্পাঙ্কের তড়িৎ চৌম্বক বিকিরণ নিঃসরণ করে। আমাদের ওই যে সবগুলো ইনফরমেশন এখানে ছোট করে দিয়ে দিছি। এখন আসো নিহারিকা। নিহারিকাটি কি ভাইয়া? আমরা জানি নক্ষত্র বা তারকারা আকাশে মিটমিট করে জ্বলে, কিন্তু আকাশে মেঘের মতো অনুজ্জ্বল আলোর যে ছোপ দেখা যায় তাদেরকে নিহারিকা বলে। এই যে তোমার কি বলতো কি বলছে? আকাশে মেঘের মতো অনুজ্জ্বল আলোর যে ছোপ দেখা যায় তাদেরকে কি বলতো? নক্ষত্র বলে, মানে কি বলে? নিহারিকা বলে। ঠিক আছে, প্রকৃতপক্ষে ধুলা, হাইড্রোজেন এবং হিলিয়াম এবং আয়নিত গ্যাসের আন্তঃনাক্ষত্রিক মেঘই হলো কি বলতো তোমার নিহারিকা। তাহলে নিহারিকা আমার কি কি দিয়ে তৈরি হয়েছে দেখো? ধুলা, হাইড্রোজেন, হিলিয়াম এবং আয়নিত কি গ্যাস। নিহারিকা সাধারণত তারকার জন্ম বলা হয়। নিহারিকা থেকে কি বলতো তারকা কি জন্ম নেয়। ঠিক আছে, তাহলে তারকারা কোথা থেকে জন্ম নেয় বলতো? নিহারিকা থেকে। এই এই জিনিসগুলো জাস্ট জানতে হবে। সুন্দর সুন্দর ছবি দিয়ে রাখছি, তোমার ছবির সাথে রিলেট করে পড়তে পারবা। ঠিক আছে, তারপরে দেখো আমাদের কি বলতো শ্বেত বামন। শ্বেত বামন কি এটা কি বলতো? শ্বেত বামন নক্ষত্র। শ্বেত একটি তারকার বা নক্ষত্রের জীবন যখন শেষ হয়ে যায় তখন এর কি পরিণতি নির্ভর করে এর ভরের উপরে। বিশাল ভরের তারকার পরিণতি নিউটন নক্ষত্র বা কৃষ্ণ বিবর। আচ্ছা, এটা আমি লিখে দিচ্ছি ইনফরমেশনগুলো। একটি নিম্ন বা মধ্যম ভরের তারকার ভর আমাদের সূর্যের ভরের প্রায় 1.4 গুণের চেয়ে কম। তারকা জীবনে কি আচ্ছা, এখানে তোমার শ্বেত বামন, শ্বেত বামন তুমি কখন পাবো বলতো? যে এমটা কি পাবো বলতো তোমার 1.4 এম নট। এম নট হলে কি সূর্যের ভর, সৌরভর আর কি, সৌরভর। ঠিক আছে, 1.4 অথবা তোমার কি এম লেস দেন হবে, এম লেস দেন হবে। এটা যদি হয়, এই শর্ত যদি হয় তাহলে সেক্ষেত্রে কি বলতো তোমার শ্বেত বামন নক্ষত্র সৃষ্টি হবে। ঠিক আছে, তারপরে দেখো আমাদের কি নিউট্রন নক্ষত্র। নিউট্রন, ঠিক আছে, অনেক বেশি ভরের নক্ষত্রের শেষ পরিণতি কি নিউট্রন নক্ষত্র। এবং নিউট্রন নক্ষত্র কি হয় বলতো তোমার তোমার এটা এরকম হয় যে এটার এমটা কি বলতো 2 এম নট থেকে বড় এবং কি বলতো তোমার 3 এম নট থেকে কি বলতো ছোট। 2 সৌরভর এবং কি বলতো তোমার 3 সৌরভরের কি মাঝে থাকলে সেটা কি বলতো নিউট্রন নক্ষত্র হয়। ওকে, এখন একটু খেয়াল করে দেখো যে
অনেক বেশি ভরের নক্ষত্রের শেষ পরিণতি নিউট্রন নক্ষত্র হয়, বেশি ভরের, হ্যাঁ বেশি ভরের। তারপরে একটি নক্ষত্রের নিউক্লিয় জ্বালানি যখন নিঃশেষিত হয়ে যায়, নিউক্লিয় জ্বালানি নিঃশেষিত হয়ে গেলে তখন এটি কি অতি নবতারা মানে কি সুপারনোভা বিস্ফোরণ হয়। তাহলে সুপারনোভা কখন বিস্ফোরণ হয়? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। সুপারনোভা কখন বিস্ফোরণ হয় বলতো? তোমার যখন কি জ্বালানি নিঃশেষিত হয়ে যায়। বিস্ফোরণের ফলে নক্ষত্রের বাইরের আবরণটি খসে পড়ে এবং অতি নবতারায় অবশিষ্ট অংশ থাকে। নক্ষত্রের কেন্দ্রীয় অংশ মহাকর্ষের প্রভাবে অত্যন্ত সংকুচিত হয়ে যায়। এই সংকোচন এত বেশি হয় যে প্রোটন ও ইলেকট্রন যুক্ত হয়ে নিউট্রন গঠন করে। সেই জন্য এই প্রকার নক্ষত্রের নাম কি নিউট্রন নক্ষত্র। ঠিক আছে, এত ছোট হয়ে যায় যে প্রোটন এবং নিউট্রন যুক্ত হয়ে কি বলতো, প্রোটন এবং কি বলতো তোমার ইলেকট্রন যুক্ত নিউট্রন হয়ে যায়। এই জন্য এটা কি তোমার নিউট্রন নক্ষত্র। এবং এই নিউট্রন নক্ষত্রে আমাদের কি পাবো বলতো? এই যে 2 থেকে 3 সৌরভরের মাঝে হলে সেটা কি নিউট্রন তারকা পাবা বা নিউট্রন নক্ষত্র পাবা। ঠিক আছে, তাহলে আমাদের কি বলতো, এখন দেখো ডার্ক ম্যাটার এবং কি ডার্ক এনার্জি। একটা জিনিস হলো যে তোমরা খুব অবাক হবে যে এই যে সৌরজগৎ দেখতেছো না, মানে মহাবিশ্ব দেখছো না তোমরা, এই মহাবিশ্বের মাত্র দৃশ্যমান কি জানো 4.9% সাধারণ পদার্থ, যেটা মানে দৃশ্যমান বলতে কি তোমার সব সূর্য, পৃথিবী, যে গ্রহ ট্রহ যা দেখো, নক্ষত্র, ঠিক আছে, উল্কা, ধূমকেতু, সব মিলে তোমার কি বলতো মাত্র 4.9% সূর্য সহ। আর ডার্ক ম্যাটার কত বলতো তোমার 26.6%। আর ডার্ক এনার্জি কত বলতো 68.5%। তাহলে আমাদের কি বলতো এই মহাবিশ্বের সবচেয়ে বেশি কোন কি পরিমাণ কি বলতো, সেটা কি ডার্ক এনার্জি। সবচেয়ে বেশি পরিমাণটা কি বলতো ডার্ক এনার্জি, তারপরে কি ডার্ক ম্যাটার, তারপরে কি সাধারণ, যেটা আমরা দেখতে পাচ্ছি বা আমরা অনুধাবন করতে পারছি। সব তো আর দেখতে পাচ্ছি না, কিন্তু যেটা আমাদের কি বলতো অস্তিত্বটা আমরা বুঝতে পারতেছি। তো দেখো জ্যোতির্বিজ্ঞান বা বিশ্বতত্ত্বে তম পদার্থ, গুপ্ত পদার্থ বা অদৃশ্য পদার্থ ডার্ক ম্যাটার নামে কি বলতো পরিচিত। এক ধরনের অনুকল্পিত পদার্থ যা প্রকৃতি এখন পর্যন্ত কি জানা যায় সম্ভব হয়নি। ঠিক আছে, তাহলে ডার্ক ম্যাটারটা কি বলতো এটা অনুকল্পিত জাস্ট। ঠিক আছে, 1932 সালে জন উড সর্বপ্রথম ডার্ক ম্যাটারের কথা উল্লেখ করেন। কত বলতো 1932 সালে, বেশি দিন হয় নাই কিন্তু যে এই বিষয়গুলো নিয়ে, এই যে তোমার জ্যোতির্বিদ্যা নিয়ে খুব বেশি দিন হয় না যেটা গবেষণা হচ্ছে। দেখো 1927, 1929, 1932 মানে 1920 সালের পর থেকে এটা নিয়ে বেশি গবেষণা হয়েছে। তারপরে কি মহাকাশের বিপরীতে একটি অদৃশ্য বল ক্রিয়াশীল রয়েছে, যেই বলের জন্য কি বলতো তোমার সম্প্রসারণ ঘটতেছে, সেটাকে কি বলে বলতো ডার্ক এনার্জি বলে। ঠিক আছে, তো এই ডার্ক এনার্জি পরিমাণটা কি বলতো বেশি। তারপর দেখো মহাবিশ্বের কি ঘটনা যদি আমি দেখি, বিভিন্ন ঘটনা আছে মহাবিশ্বের কি ঘটনাগুলো এখানে লেখা আছে, এগুলো একটু দেখবা, এগুলো পড়ানোর কিছু নাই। কি বলতো সূর্যগ্রহণ, সূর্যচন্দ্রগ্রহণ, উল্কাপাত ইত্যাদি। আমরা এখানে কি সূর্যের শক্তির উৎস, নক্ষত্রের জন্ম মৃত্যু, পালসার ইত্যাদি সৃষ্টি কি আমরা দেখছি। মহাবিশ্বের কিভাবে বলতো তোমার এখানে যে জিনিসটা আছে সেটা কি বলতো কোন বিক্রিয়ায় শক্তি সৃষ্টি করা হয় বলতো, সেটা ফিউশন। কি বলতো ফিউশন। ঠিক আছে, তো ফিউশন বিক্রিয়াটাই মনে রাখবা। এই ফিউশন বিক্রিয়ার মাধ্যমে আমার কি হয় বলতো শক্তি সৃষ্টি হয়। ঠিক আছে, ফিউশন বিক্রিয়ার মাধ্যমে কি শক্তি সৃষ্টি হয় এই জিনিসটা দেখবা এখানে, এগুলাই লেখা আছে এখানে। আর একটা জিনিস হলো কি বলতো, এটা জানা গেছে যে প্রতিটি ফিউশন বিক্রিয়ায় বিন্দু পরিমাণ ভর হারিয়ে যায়। অর্থাৎ যেসব হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস তৈরি করে তার ভর এবং হালকা নিউক্লিয়াসগুলোর ভরের যোগফলের চেয়ে কি কম হয়, মানে সুতরাং একত্রিত হওয়ার ফলে কিছু পরিমাণ ভর হারিয়ে যায়, এই হারানোর ভর শক্তিতে কি রূপান্তরিত হয়। ঠিক আছে, এটা দেখানো যায় 4টি হাইড্রোজেন নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি হিলিয়াম নিউক্লিয়াস তৈরির জন্য প্রচুর শক্তি নির্গত হয়। সূর্য রয়েছে বিপুল পরিমাণ হাইড্রোজেন, সুতরাং আমরা বলতে পারি কি বলতো যেহেতু বিপুল পরিমাণ হাইড্রোজেন রয়েছে এই জন্য আমাদের কি বলতো সূর্য কি বলতো আরো কোটি কোটি বছর আমাদেরকে আলো ও তাপ দেবে। ঠিক আছে, সো প্যারা নেওয়ার দরকার নেই। তো সূর্য আরো কোটি কোটি বছর আমাদের কি বলতো আলো এবং কি বলতো তাপ দিবে সেই অনুযায়ী। তারপর দেখো এখানে যেটা খুবই ইম্পর্টেন্ট সৌর উজ্জ্বল। সৌর উজ্জ্বলটা কি ভাইয়া, সূর্য থেকে প্রতি সেকেন্ডে চতুর্দিকে নির্গত শক্তির পরিমাণকে কি বলে বলতো সৌর উজ্জ্বল বলে। এবং এই এলএস যেটাকে আমি প্রকাশ করছি সৌর উজ্জ্বল, সেটা কি 4πr²s। ঠিক আছে, 4πr², এস হলো কি সৌর দুর্ভোগের মান, সেটা মান কত এই মানটা মুখস্থ রাখতে হবে। সৌর দুর্ভোগের মান কত 1.38 10 কত 3 ওয়াট পার মিটার স্কোয়ার। আর তো আমাদের সূর্যের চারদিকে পৃথিবীর কি কক্ষপথের ব্যাসার্ধ যার তোমার মান দেওয়া আছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 1.496 10 কত 11 মিটার। ওকে, সো ভাইয়া এখানে দেখো মান বসালে তুমি কিন্তু এলএসটা পেয়ে যাবা। ওকে, তো তাহলে সৌর উজ্জ্বল মানে সূর্য থেকে প্রতি সেকেন্ডে চতুর্দিকে নির্গত শক্তির যে পরিমাণ। ঠিক আছে, উজ্জ্বল বলতে যে
আবার অনেকে ভাবে কি উজ্জ্বল মানে কি আলোকিত, ওই না, কি পরিমাণ শক্তি প্রতি সেকেন্ডে চতুর্দিকে নির্গত হচ্ছে সেটা হলো কি বলতো সৌর উজ্জ্বল। তারপর দেখো মহাকাশ পর্যবেক্ষণের জন্য কি বলতো আমাদের কিছু যন্ত্র আছে, যেগুলো যন্ত্রগুলো কি বলতো রেডিও টেলিস্কোপ, অপটিক্যাল টেলিস্কোপ, কৃত্রিম উপগ্রহ এবং গামা রে এক্স রে। এগুলো দেখো সবগুলাই এই যে অপটিক্যাল টেলিস্কোপ বা কৃত্রিম এই অপটিক্যাল রেডিও টেলিস্কোপ, অপটিক্যাল টেলিস্কোপ, যাই হোক এগুলো কিন্তু আমরা কি জ্যামিতিক আলোক বিজ্ঞানের কি টেলিস্কোপ গুলো পড়ছি, নবদূরবীক্ষণ যন্ত্র পড়ছি না, পড়ছি। কৃত্রিম উপগ্রহকে আমরা কি বলতো মহাকর্ষ বিকর্ষ অধ্যায় পড়ছি, এটা মহাকর্ষ বিকর্ষ অধ্যায় আমরা ডিটেলসে পড়বো, সো এই অধ্যায় এটা পড়ার দরকার নাই। ওটা তার গামা রে এক্স রে কি বলতো তোমরা কি গামা রে এক্স রে এটা কি আধুনিক পদার্থবিজ্ঞানে কিন্তু আছে, ঠিক আছে। সো ওখান থেকে আমরা এটা পড়ে নেব, এগুলো মূলত আমরা অন্য চ্যাপ্টারেই আছে। তারপরে এখানে দেখো আমাদের অপটিক্যাল টেলিস্কোপ নিয়ে জাস্ট কিছু ইনফরমেশন দিই। দূরবীক্ষণ যন্ত্র সাধারণত কয় ধরনের হয় বলতো ভাইয়া? দূরবীক্ষণ যন্ত্র সাধারণত কি দুই ধরনের হয়, কি বলতো প্রতিসারক বা রিফ্রাকশন টেলিস্কোপ, আর একটা কি বলতো প্রতিফলক, ঠিক আছে। যে দূরবীক্ষণ যন্ত্রের অবিলক্ষ্য কি বলতো বড় উন্মেষ এবং ফোকাস দূরত্বের লেন্স ব্যবহার করা হয় তাকে কি প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র বলে। তোমরা দেখো এই যে আমার আলটিমেট ফিজিক্স চ্যানেলে জ্যামিতিক আলোক বিজ্ঞান ক্লাস দেওয়া আছে, দুইটা ক্লাস দেওয়া আছে বর্তমান সময়ে। তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞানের সবচেয়ে বেশি ভিউ পাওয়া ক্লাস আমারটা, ঠিক আছে। প্রায় 40,000 মতো ভিউ হয়েছে, রিসেন্ট টাইমে আমি আপলোড করছি। তো ওইখানে কিন্তু সব দেওয়া আছে, তো তোমরা ওখান থেকে একটু পড়ে নিবা, মানে ওটা তো লাগবে জ্যামিতিক আলোক বিজ্ঞানে আসলে। তারপর দেখো প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র যেটা, সেটা কি বলতো তিন ধরনের, কি নব দূরবীক্ষণ যন্ত্র, ভূ দূরবীক্ষণ যন্ত্র, আর এটাই বলতো গ্যালিলিও। তাহলে কি নব, ভূ এবং কি গ্যালিলিও, এটা কি বলতো তোমার প্রতিসারক, কি বলতো প্রতিসারক, ঠিক আছে, প্রতিসারক। সো প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র খুবই ইম্পর্টেন্ট। আর যদি অবিলক্ষ্য যদি অবতল দর্পণ ব্যবহার করা হয় তাহলে সেটা হলো কি বলতো প্রতিফলক। তো এখানে কি আছে বলতো তোমার তিনটে আছে, নিউটনের, হার্সেল আর কি বলতো গ্রেগরি, ঠিক আছে, তিনটে আছে, এখানেও তিনটে এখানেও তিনটা, ঠিক আছে ভাইয়া। আর আমরা কিন্তু আগে বলছি যে ওই কৃত্রিম উপগ্রহ এগুলা সব গামা রে এক্স রে এগুলা কিন্তু আমরা অন্য অধ্যায় পড়বো। যা দেখছো যে পৃথিবীটার আমাদের যদি দেখি কি বলতো এই যে তোমার মহাকাশ পর্যবেক্ষণের যন্ত্র, যে পর্যবেক্ষণের জন্য যে তোমার কি যন্ত্রগুলো দরকার মূলনীতি, সেগুলো কিন্তু আমরা কি বলতো অন্যান্য চ্যাপ্টারে পড়বো। এখন আসলে পৃথিবীর মূল আমাদের কি পরিণতি কি হইতে পারে, পৃথিবীর পরিণতি কি হইতে পারে বলতো তোমার পৃথিবীর পরিণতি মানে এটা পরিণতি কি হবে এটা তো আগাম বার্তা আমরা করতে পারি না, তাই না? কিন্তু যেহেতু আমাদের বিজ্ঞানীরা কিছু কথা বলছে সেই জিনিসটা আমরা কি বলতেছি, এর মানে এটা কিন্তু আমার কথা না। আবার এই চ্যাপ্টারটা ক্লাস নিতে চাই না, কারণ কি অনেকে এসে আবার কি বলতো এই কথাগুলো বললে না অনেকে নাস্তিক বানায় ফেলে, বিষয়টা ওইরকম না, বইতে যা আছে সেই কথাগুলো জাস্ট বলতেছি, ওকে। তো দেখো প্রথম যেটা হইতে পারে সেটা কি বিগ ফ্রিজ কি বলতো যে মহাবিশ্ব ক্রমাগত কি প্রসারিত হবে এবং নক্ষত্রের কি জ্বালানি শেষ হবে, এই যে একটা সময় জ্বালানি শেষ হয়ে যাবে তখন তাপমাত্রা কি বলতো তোমার শূন্যের কাছাকাছি আসবে এবং কি বলতো মহাবিশ্ব অন্ধকার এবং নিস্তেজ হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে, বিগ ফ্রিজ হয়ে যাবে। এই যে দেখো এরকম ছিল, আস্তে 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 কি হয়ে গেছে বলতো নিস্তেজ হয়ে গেছে, ওকে। তারপরে কি বিগ ক্রাঞ্চ কি প্রসারণ থেমে গিয়ে সবকিছু আবার কি সংকুচিত হবে এবং মহাবিশ্ব কি ধ্বংস হয়ে যাবে। বর্তমান তথ্য অনুযায়ী কি বলতো সম্ভাবনা যদিও কম, কিন্তু তোমার এটা নিয়ে কিন্তু কি তোমার আইনস্টাইনও কিন্তু কথা বলছে, একটা বিগ ক্রাঞ্চ হয়ে যাবে আবার সংকুচিত হয়ে যাবে, কি বলতো প্রসারিত হয়েছে না আবার কি বলতো কাছে চলে আসবে, এই যে দেখো আস্তে আস্তে সব কাছে আসতেছে। তারপরে কি বিগ রিপটা কি দ্রুত যাওয়ার পরে কি বলতো গ্যালাক্সি, নক্ষত্র এমনকি পরমাণু কি ছিঁড়ে যাবে, একদম ছিঁড়ে ফেলাই দেবে, ছিঁড়ে যাবে, তখন কি হবে বলতো ডার্ক এনার্জি কি বলতো এটা কি মূল চাবিকাঠি। তারপরে কি আমাদের বিগ বাউন্স, যেটা এটা কি তত্ত্বীয়, এটা কিন্তু কোনোই নাই, সো এটা নিয়ে আমাদের প্যারানোর দরকার নেই। অ্যাকচুয়ালি দেখো তোমাদের বইতে এই কথাগুলো লেখা আছে যে মহাবিশ্বের পরিণতি নিয়ে তিনটি মত আমি দিতে পারি। একদিন আবদ্ধ মহাবিশ্ব, তোমরা তোমরা অনেকে চিন্তা করো যে মহাবিশ্বের পরিণতিটা আসলে কি হইতে পারে, তাই না? দেখো মহাবিশ্বের পরিণতি কি হইতে পারে তা নিয়ে তিনটি মতবাদ রয়েছে, ঠিক আছে। নাম্বার 1 কি বলতো আবদ্ধ মহাবিশ্ব মডেলে কি বলতো মহাবিশ্বের সম্প্রসারণ ভবিষ্যৎ একদিন থেকে যাবে এবং আবার কি সংকুচিত হতে, মানে এই যে এখন কি আমাদের বিজ্ঞানীদের মতে, ঠিক আছে, যে হাবল যেটা বলছে যে পৃথিবীটা কি সম্প্রসারিত হচ্ছে, পরে একটা সময় সে কি আবার কি সংকুচিত হয়ে তোমার কি হবে বলতো এই যে দেখো এই যে আবদ্ধ হয়ে যাবে, মানে কি তোমার বাড়তেছে আবার কি বলতো তোমার সংকুচিত হবে, সংকুচিত হয়ে একটা বিন্দুতে এসে কি বলতো ধসে পড়বে। দেখো এই যে দেখো এইটা এখান থেকে আস্তে আস্তে এই যে দেখো এইটা হলো কি বলতো বর্তমান অবস্থা, যদি এই 1 নাম্বার কথা যদি মেনে চলে তাহলে পৃথিবী ধ্বংস হইতে আর বেশি দিন নাই। দেখো আমাদের বর্তমান সময় অলরেডি এখানে,
এই 1 নাম্বার অনুযায়ী কি বলতো, এখানে এই যে এখানে আসার পর ধসে পড়বে। তাহলে দেখো এখান থেকে অল্প একটু সময় আছে না, যদিও অনেক সময়, অল্প সময়, তার মানে কিন্তু এই হিসাবে কিন্তু পৃথিবীর বয়স কিন্তু খুব বেশি দিন নাই। খুব বেশি দিন নাই বলতে যে তোমার 1-2 বছর, 5-10 বছর এরকম না। এইখান থেকে এই পর্যন্ত আসতে কি বলতো তোমার, কি বলতো এটা কত, 13.8 বিলিয়ন বছর পূর্বের কথা। তার মানে এটা তো তোমার কত, 2 বিলিয়ন হলে, 1 বিলিয়ন হলেও তো অনেক বছর। ঠিক আছে, এটা হলো 1 নাম্বার। তারপর কি বলতো, উন্মুক্ত মহাবিশ্ব মডেল, মহাবিশ্ব অনন্তকাল প্রসারিত হবে, মানে কি প্রসারিত হইতেই থাকবে, প্রসারিত হইতেই থাকবে। ঠিক আছে, এটা উন্মুক্ত, এই যে উপরেরটা। আর একটা কি বলতো, সমতল মডেল, মহাবিশ্ব ধসে পড়বে না, আবার অনন্তকালকে প্রসারিত হবে না, যা ছিল তাই থাকবে, এরকম। এই 3টা মতবাদ রয়েছে। ঠিক আছে, তবে 1 নাম্বারটা যদি হয় তাহলে অদূর ভবিষ্যতে কোনো একটা সময় পৃথিবীটা কি বলতো তোমার ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, ধ্বংস হয়ে যাবে। শুধু পৃথিবী না, এটা কি বলতো মহাবিশ্ব, মানে এখানে শুধু পৃথিবী ধ্বংস হবে এরকম না, মহাবিশ্ব। মহাবিশ্বটা কি বলতো তোমার, মহাবিশ্বটা হলো যা কিছুর অস্তিত্ব আছে সেটাই মহাবিশ্ব। সেখানে সূর্য, সৌরজগতে যা কিছু দেখো, নক্ষত্র, গ্যালাক্সি, অন্যান্য গ্রহ সব ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এবার আসো খুবই ইন্টারেস্টিং একটা টপিক, সেটা কি বলতো কৃষ্ণ বিবর বা কৃষ্ণ গহ্বর। এটা কি বলতো, কৃষ্ণ গহ্বরটা হলো যে মহাকাশে কৃষ্ণ বিবর হলো একটি স্থান যেখানে অভিকর্ষ আকর্ষণ বল এত প্রবল থাকে যে কোনো বস্তু কণা এমনকি আলো সেখানে কি মুক্তি পায় না। যেহেতু কৃষ্ণ বিবর তার উপর আপতিত আলো সব ধরনের বিকিরণ এবং বস্তু শোষণ করে নেয়, কোনো কিছুকেই কি করতে দেয় না বলতো, নির্গত হতে দেয় না। সেজন্য কৃষ্ণ বিবর প্রকৃতপক্ষে দেখতে কি কালো এবং কৃষ্ণ। মানে কি বলতো তোমার, কৃষ্ণ বিবর এমন একটা বিষয় যেটা কি বলতো, এমন একটা স্থান, ঠিক আছে, যেখানে তোমার যত লাইট দাও না কেন সেটা কি শোষণ করে নিবে। এই যেমন এই যে এটা তোর, এই যে কালো, এই যে কালো বোঝাচ্ছে, দেখো এই যে দেখো এখানে তুমি কত ধরনের আলো দিচ্ছ, সে কি করবে বলতো, চারদিকে তোমার ঘুরতেছে, কিন্তু এই জায়গা থেকে কি বলতো শোষণ করে নিচ্ছে। এখানে লাইট দিচ্ছ, তো এইটা আমার কি বলতো তোমার কৃষ্ণ গহ্বর বা কৃষ্ণ বিবর। অর্থাৎ এখানে তুমি যেই লাইটই দাও না কেন সেটা কি শোষণ করে নিবে, বাট সে কি বলতো নির্গত করবে না। এই যে তুমি এই যে আমার যে লাল মেরুন কালার এটা দেখতে পাচ্ছ, কারণ কি বলতো, এটা কি করতেছে বলতো তোমার, এই কালারটা তোমার কি করছে বলতো, রিফ্লেক্ট করতেছে, রাইট, তাই না? এই জন্য আমরা এটা দেখতে পাই এরকম। তো কিন্তু এটা কি করে না, কোনো কিছু রিফ্লেক্ট করে না। এখন দেখো কৃষ্ণ বিবর সম্পর্কে এখানে আরো অনেক কিছু লেখা আছে, তুমি একটু পড়বা, জাস্ট এটুকু কৃষ্ণ বিবর কি এটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে, আচ্ছা, কৃষ্ণ বিবরের জনক আছে জন হুইলার, তাই না? কৃষ্ণ বিবর জনককে বলতো, কৃষ্ণ বিবর কি জন হুইলার জনক। কৃষ্ণ বিবর আবিষ্কার করে কে বলতো, জন হুইলার। জন হুইলার কে বলতো আবিষ্কার করে, আবিষ্কার জন হুইলার। কৃষ্ণ বিবর আবিষ্কার করে কে বলতো, জন হুইলার, জন হুইলার, এটা মনে রাখবো। ঠিক আছে, তারপরে দেখো আমাদের কি বলতো সহনশীল ব্যাসার্ধ, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের প্রশ্ন আসলে সিকিউ এখান থেকে আসবে। ঠিক আছে, যদি প্রশ্ন আসে এখান থেকে আসবে, এটা আর কি হাবল ধ্রুবক, এই দুটো সূত্র থেকে আসবে। বোঝার চেষ্টা করো, নক্ষত্রের ভর ধ্রুব রেখে ব্যাসার্ধ ক্রমাগত কমালে কোনো এক পর্যায়ে মুক্তিবেগ কি আলোর বেগের সমান হয়। আমরা জানি মুক্তিবেগ ভি ইজ ইকুয়াল টু কত, রোটাবার কত, 2gm বাই কত বলতো আর, এটা মুক্তিবেগ না? যদি যদি আমি কি বলতো এই আরটা কমাই, তাহলে কি ভিটা কি বাড়বে না? তো আরটা কমাইতে কমাইতে এত পরিমাণ কমাইলাম যে এই বেগটা কি হয়ে গেল বলতো তোমার আলোর বেগের সমান হয়ে গেল। অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু সি হলে তখন আর কি হয়ে যাবে বলতো, আর এস, মানে কি সহশীলের ব্যাসার্ধ। তাহলে তখন তখন আমার কি সি ইজ ইকুয়াল টু কত, 2gm বাই কত বলতো সি স্কয়ার, 2gm বাই কত আর এস স্কয়ার। ওকে, মানে এটা তখন কি, এই যে যেই ব্যাসার্ধের জন্য তোমার বেগটা কি আলোর বেগ পাচ্ছ সেটা আমার কি বলতো সহশীলের ব্যাসার্ধ। এখন আমার সহশীলের ব্যাসার্ধ তো বের করতে হবে, তাই না? 2gm বাই কত আর, 2gm বাই কত আর। তাহলে দেখো 2gm বাই আর যদি হয় তাহলে এখন আর এস, আর এস, তাহলে এখন আমি স্কয়ার করে দিই, তাহলে কি হবে বলতো, সি স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 2gm বাই আর এস, বা আর এস ইজ ইকুয়াল টু কত বলতো 2gm বাই সি স্কয়ার। তাহলে বুঝছো ইকুয়েশনটা, এইটাই হলো আমাদের কি বলতো সহশীলের ব্যাসার্ধ, এটাই ইম্পর্টেন্ট। তো এখন বোঝার চেষ্টা করো যে কি বলতো, আমরা নর্মালি জানি মুক্তিবেগ ভি ইজ ইকুয়াল টু কত, মুক্তিবেগ ভি ইজ ইকুয়াল টু আমাদের রুট ওভার 2gm বাই সি স্কয়ার বা 2gr, যাই হোক 2gm বাই কত সি স্কয়ার। তো এটা হলো মুক্তিবেগ, এটা কি মুক্তিবেগ না, মুক্তিবেগ, মুক্তিবেগ
সো এটা আমরা কি জানি। তো এখন আমি আর এর মান দেখতে পাচ্ছি কি এটার সাথে কি আর এর কি বর্গমূলের ব্যস্তানুপাতিক, তার মানে আর এর মান কমাইলে ভির মান কি বাড়বে। আর এর মান কমাইতে কমাইতে তুমি এত কমাইলা যে বেগটা তখন কি হয়ে গেল বলো, তোমার মুক্তিবেগ হয়ে গেল। ঠিক আছে, কি হয়ে গেল, মুক্তিবেগ। তখন আমাদের কি হবে বলতো, মানে বেগটা হয়ে গেল কি তোমার আলোর বেগের সমান, তখন ওইটা হবে আমার কি বলতো, মুক্তিবেগ। এই কি সহশীলের ব্যাসার্ধ, যেই ব্যাসার্ধের জন্য তুমি কমাইতে কমাইতে যেই ব্যাসার্ধ নিয়ে আসলে বেগটা হবে কি আলোর বেগ, ওই ব্যাসার্ধটা আমার কি বলতো তোমার সহশীলের ব্যাসার্ধ। তাহলে সহশীলের ব্যাসার্ধ কি বলতো, আর এস ইজ ইকুয়াল টু তোমার 2gm বাই কত সি স্কোয়ার। ওকে, তো এই ব্যাসার্ধকে কি বলতো সহশীলের ব্যাসার্ধ বলা হয়, আবার এই ব্যাসার্ধকে কি সংকট ব্যাসার্ধ বা ঘটনা দিগন্তের ব্যাসার্ধ বলা হয়। তিনটা, সহশীলের ব্যাসার্ধ, সংকট ব্যাসার্ধ বা কি বলতো ঘটনা দিগন্তের ব্যাসার্ধ, একই কথা। ঠিক আছে, একই কথা। আচ্ছা, এখন আমরা সিকিউ সলভ করব। এখন আমরা কি সলভ করব ভাইয়া, এখন আমরা কিছু সিকিউ সলভ করব। ঠিক আছে, কিছু সিকিউ সলভ করব। ওকে, এখন দেখো কি বলছে আমাদের, এটা কিন্তু তোমার ওই যে বললাম 18 সালে আসছিল। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে অন্য একটি গ্যালাক্সি 1000 কিলোমিটার পার সেকেন্ড বেগে দূরে সরে যাচ্ছে। এক্স গ্যালাক্সিতে একটি 5 মানে কি সৌরজগৎ A5m0 মানে কি বলতো সৌরভরের কত 5 গুণ ভরের কৃষ্ণ বিবর আছে। হাবল ধ্রুবক দেওয়া আছে এখানে, তারপরে তোমাকে 1 সৌরভর m0 দেওয়া আছে, সি দেওয়া আছে, আবার কি আলোকবর্ষও দেওয়া আছে। খুব ভালো। এক্স গ্যালাক্সি আমাদের থেকে কত দূরে অবস্থিত, আলোকবর্ষের মাধ্যমে নির্ণয় করো, মানে আলোকবর্ষ এককে নির্ণয় করতে বলছে। খুব ভালো। তো আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কত এইচ ডি। আমাকে কি বের করতে বলছে বলতো, বের করতে বলছে কত দূরে অবস্থিত গ্যালাক্সি আমাদের থেকে কত দূরে অবস্থিত, মানে কি ডি বের করতে বলছে। তাহলে ডি ইজ ইকুয়াল টু কত, ডি ইজ ইকুয়াল টু ভি বাই কত এইচ, ভি বাই এইচ। তাহলে ভাইয়া ডি ইজ ইকুয়াল টু ভি কত দেওয়া আছে আমাকে 1000 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আমার কি করতে হবে, মিটার পার সেকেন্ড নিব, তাহলে কত 10 কিউব, এটা কি মিটার পার সেকেন্ড তাই না। আচ্ছা, বাই এইচ কত দেওয়া আছে আমাকে, এইচ দেওয়া আছে কি পার সেকেন্ডে দেওয়া আছে। খুব ভালো, 2.3 10 টু কত -18। এটা একটু ক্যালকুলেশন করো, দেখো কত আসে। এটা ক্যালকুলেশন করলে আসবে হলো তোমার 4.34 10 টু কত -34 ডি, মানে কি মিটার, যেহেতু মিটার নিছি তার মানে 34 না, 10 টু কত 34। আচ্ছা 10 টু কত 20, সরি 10 টু কত 23, হ্যাঁ 10 টু 23 মিটার। এখন আসো আমার কি করতে হবে, নিতে হবে কি আলোকবর্ষে বাই 1 লাইট ইয়ার, 1 লাইট ইয়ার, 1 লাইট ইয়ার, 1 লাইট ইয়ার সমান সমান কত 9.46 10 কত তোমার 15 মিটার তাই না, 15 মিটার না, 10 কত 15 মিটার, 12 কিলোমিটার, 15 মিটার। তাহলে আমার কি করতে হবে বলতো, লাইট ইয়ার নিতে হবে, মিটার থেকে কি নিতে হলে তোমার লাইট ইয়ার নিতে হলে এটা ভাগ করতে হবে। তাহলে আমি ভাগ করে দিই 4.3 10 কত 23 ভাগ কত 9.46 10 কত 15 করো, দেখো কত আসে 4.59 10 কত 7 লাইট ইয়ার। এটি আমাদের কি অ্যান্সার, বুঝছো, এটি আমাদের কি অ্যান্সার। তারপরে আসো কি বলছে, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে অন্য একটি গ্যালাক্সি এত আচ্ছা ওইটা উদ্দীপক আছে, কোন কোন আলোক রশ্মি ওই কৃষ্ণ বিবরে কি 12 কিলোমিটার দূরে দিয়ে চলে যেতে পারবে কিনা। মানে বলছে কি যে এই যে কৃষ্ণ বিবর যার ভর দেওয়া আছে এটা, ঠিক আছে, তো কৃষ্ণ বিবরে কি ভর দেওয়া আছে, বলছে যে আমি এই কৃষ্ণ বিবরে 12 কিলোমিটার দূর দিয়ে আর একটা আলোক রশ্মি দিচ্ছি, সেটা যাইতে পারবে কিনা। তাহলে আমার কি করতে হবে বলতো, তাহলে এই কৃষ্ণ বিবরের এই ভরের জন্য কি ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ যদি কৃষ্ণ বিবরের ব্যাসার্ধের ভিতর দিয়ে যদি কোনো কিছু যায়, সে কি যাইতে পারবে, অত খেয়ে ফেলবে তাই না, আর বের হবে না। তাহলে আমার কি করতে হবে বলতো, এখানে আলটিমেটলি আর এস বের করতে হবে কত 2gm বাই কত সি স্কোয়ার। তাহলে 2gm মানে কত বলতো 5m0 না, ভর কত সি স্কোয়ার। মান বসায় দাও, মান বসায় দিবে এখানে, মান বসায় দিবা, ঠিক আছে, মান বসায় দিলেই তোমার কি বলতো চলে আসবে, মানটা একটু বসায় দিবা, ঠিক আছে, মানটা বসায় দিবা, দেন কি আসবে অ্যান্সার চলে আসবে। এটা আসবে কত বলতো 754.74 মিটার, ঠিক আছে। মানটা কিন্তু অবশ্যই বসাইতে হবে ভাইয়া, মান বসায় নিও। এটা কি মিটারে আসছে, তো আমাকে কি দেওয়া আছে বলতো
12 কিলোমিটার। তো এটাকে যদি কিলোমিটার নিই তাহলে কত হবে? 14.7 কিলোমিটার। তাহলে কি বলতো, আমার কৃষ্ণ বিবরের ব্যাসার্ধ কত? 14 কিলোমিটার। এখন তুমি লাইটটা দিচ্ছ কি 12 কিলোমিটার দিয়ে, তাহলে মানে কি কৃষ্ণ বিবরের ভিতর দিয়ে তো দিচ্ছ, তাই না? তাহলে আলো কি বের হইতে পারবে? আর পারবে না। তাহলে সুতরাং কি হবে বলতো, আর এস গ্রেটার দেন 12 কিলোমিটার। তাহলে কি হবে, ঘটনা ঘটবে কি বলতো? পারবে না। সংক্ষেপে লিখে দিলাম, পারবে না, যেতে পারবে না। বুঝছো? তারপরে আসো, কি বলছে, একটা গ্যালাক্সি পৃথিবী থেকে এত এত বেগে দূরে সরে যাচ্ছে, আলোর বেগে এত হলে হাবল পৃথিবী থেকে গ্যালাক্সির দূরত্ব কত হবে বের করো। এটা খুবই সহজ, হিন্টস দিয়ে দিচ্ছি, এটা হোমওয়ার্ক করে ফেলবা। সব যদি করে দিই তাহলে কেমনে? হিন্টস কি, বি ইজ ইকুয়াল টু কত এইচডি, আমাকে বের করতে বলছে কি বলতো, কত এর দূরত্ব কত হবে, তার মানে ডি ইজ ইকুয়াল টু কত, বি বাই এইচ। মান বসায় দাও তো হয়ে যাবে। ঠিক আছে, অলরেডি দেখো দেওয়া আছে 1.2 করে মান বসায় দিও। মান বসায় দিলে এটা অ্যান্সার আসবে কত? এটার অ্যান্সার আসবে কত? এটার অ্যান্সার আসবে হলো তোমার 7 10^24, 7 ইন্টু 10^24 মিটার। এটা অ্যান্সার আসবে এটা। ঠিক আছে, মান বসায় দিই একটু। তারপরে কি বলছে, মহাবিশ্বের পর্যালোচনায় দেখা যায় নক্ষত্রের ভর সৌরভরের কি বলতো 2 হতে 5 গুণের মধ্যে হলে কৃষ্ণবিবর কি বলতো সৃষ্টি হয়। ঠিক আছে, মানে নক্ষত্রের ভর যদি কি সৌরভরের কি 2 থেকে 5 গুণ হয় তাহলে কি কৃষ্ণবিবরের সৃষ্টি হয়। এটা মহাবিশ্বের আলোচনায় দেখা গেছে। একজন জ্যোতির্বিজ্ঞানী দুটি নক্ষত্রের পাশাপাশি সহশীল ব্যাসার্ধ পরিমাপ করেন, দুইটার সহশীল ব্যাসার্ধ কি পরিমাপ করছে এটা। তাহলে সূর্যের ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, উদ্দীপকে উল্লেখিত সূর্যের গড় ঘনত্ব। তাহলে উদ্দীপকে উল্লেখিত সূর্যের গড় ঘনত্ব তুমি কিভাবে বের করবা? গড় ঘনত্ব আমরা জানি রো ইজ ইকুয়াল টু কত, এম বাই কত ভি। যেহেতু সূর্যটা তোমার গোলাকার, তার মানে কত, 4/3 পাই আর কিউব আয়তন, তাই না? এই 3 গেলে উপরে, তাহলে কত, 3m বাই কত, 4 পাই আর স্কোয়ার আর কিউব। ঠিক আছে, মান বসাইতে হবে, মান বসা দিলে কিন্তু খেলা শেষ। আর দেওয়া আছে, সূর্যের ভরও দেওয়া আছে। ঠিক আছে, 3 ইন্টু কত, 10 কত, 30, 10^30 বাই কত, আচ্ছা এটা 3 না 2 বাই 4 পাই আর স্কোয়ার, আর কত, 6.96 10^8 স্কোয়ার। কত আসে এখানে? আমাদের এখানে কত আসবে? 1416 কেজি পার মিটার কিউব। এটা কিন্তু এমসিকিউতে কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ সূর্যের গড় ঘনত্ব এটা ফিক্সড। ঠিক আছে, তারপরে দেখো, সেম উদ্দীপক বলছে কি, জ্যোতির্বিজ্ঞানীর পর্যবেক্ষণকৃত নক্ষত্র দুটি কৃষ্ণ বিবর হবে কি। মানে বলছে কি যে নক্ষত্রের ভর সৌরভরের 2 হতে 5 গুণের মধ্যে হলে কৃষ্ণ বিবর হয়। আচ্ছা, এবং দুইটা নক্ষত্রের কি বলতো তোমার কি দেওয়া আছে, সহশীলের ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আলটিমেটলি আমাকে দুইটার কি ভর বের করে দেখতে হবে কি এই 2 থেকে 5 গুণ হয় কিনা, এম এর মানটা 2 থেকে 5 গুণ হয় কিনা সূর্যের। তো তাহলে হইলে কি আমার কি হবে বলতো, তোমার মেনে চলবে। তাহলে যদি আমি একটা দেখি, এখানে কি করবা তুমি বলতো, খুবই সেম, যে ধরো RS1 2gm বাই কত বলতো সি স্কোয়ার। ওকে, এটা ধরো M1 প্রথমটার, তাহলে M1 ইজ ইকুয়াল টু কত, RS1 সি স্কোয়ার বাই কত বলতো 2g। ঠিক আছে, এটা করো, দেখো তোমার ওইটার এই যে এই ভরের কয় গুণ হয় হবে। এই ভরের করলে কত আসবে জানো? বসাই দিলে মান বসাইলে তোমার কত আসবে? এটা করলে 2g 4 ইন্টু কত, 4 ইন্টু কত 10^30 কেজি, এটা আসে মান বসাইলে। হ্যাঁ, আর এস এর মান দেওয়া আছে, এই যেটা কত, এটা হলো RS1, এটা কত বলতো RS2, এটা আমাদের কি RS1, এটা কি সহশীলের ব্যাসার্ধ কি 2 নাম্বার। আচ্ছা, এখন দেখো এটা কত, 2 ইন্টু কত, 2 ইন্টু কত 10^30 না, এটা আমার কি বলতো সূর্যের ভর না, তার মানে কত 2m0, তাই তো? তাহলে M1 ইজ ইকুয়াল টু কত, দ্বিগুণ হয়েছে না। এখানে কি বলছে 2 হতে, মানে 2 গুণ হইলেও কি বলতো হবে,
তার মানে কি বলতো কৃষ্ণ বিবর, কৃষ্ণ বিবর হবে, বিবর হবে। তারপরে দেখো সেকেন্ডটা কি হবে বলতো, অনুরূপভাবে M2 আমার কত হবে বলতো, এখানে RS2 C² বাই কত 2G। মান বসা দিলে কি আসবে জানো, মান বসা দিলে এখানে আসবে হলো তোমার 10 ইন্টু কত 10 কত বলতো 30 কেজি। তার মানে কি আমার 5 গুণ 5 ইন্টু 2 তার মানে কত 5m নট, 5m নট। তাহলে M2 কত হবে 5m নট। এটাও কি বলতো হবে না, এটাও কিন্তু হবে, কারণ আমাকে বলছে কি এখানে 2 থেকে 5 এর মধ্যে হলে জাস্ট আমাকে M বের করতে হবে মান বসায় দিয়ে, ঠিক আছে, একদম সহজ। তো যাই হোক, আর বাকি যেগুলো আছে এগুলো একটু দেখবা, নক্ষত্রের বাংলায় কি পরিমাণ শক্তি পাওয়া যাবে এগুলো তোমাদের HW থাকলো, ঠিক আছে, এগুলো একটু করে ফেলবা। ইজ ইকুয়াল টু কত বলতো MC², ইজ ইকুয়াল টু কত MC², এটাতে করে ফেলতে হবে। তারপরে আমাদের কি আছে বলতো, উদ্দীপকের প্রদত্ত নক্ষত্রের ঘটনা দিগন্তের ব্যাসার্ধ এত হলে, মানে এখানে আমাদের RS কত 2GM বাই কত C², এটাই তো আমার ঘটনা দিগন্ত, দেখো এটা সমান হয় কিনা, ঠিক আছে, বাকিটা করে নিবা। ওকে, এগুলো একদম সহজ, একদম সহজ। তারপরে কি বলছে 1 লাইট ইয়ার, এটা আমাদের আমরা অলরেডি আমরা জানি 1 লাইট ইয়ার কি বলতো, মানে কি আমাদের আলো 1 বছরে কত দূর যায়, তার মানে কি 3 ইন্টু কত 10^8 ইন্টু কত বলতো 1 ইয়ার, তার মানে কি কত হবে বলতো 3 ইন্টু কত 10^8 ইন্টু কত 365 ডে। দেন এখানে কি দিনকে তোমার কি করতে হবে বলতো, তোমার মিনিটে নিতে হবে, ঘন্টায় নিতে হবে, ঘন্টাকে মিনিটে, মিনিটকে সেকেন্ডে নিয়ে করলে কত হবে 9.46 ইন্টু কত 10 কত বলতো তোমার 12 কিলোমিটার, কিলোমিটার এটা আসবে দেখবা। আমরা বাস করি ক্রমাগত বেড়ে চলা এক মহাবিশ্বের কি বলতে কি বোঝায়, অবশ্যই যে আমরা যে বাস করি ক্রমাগত বেড়ে চলা কি বলতো এক মহাবিশ্বের কি বলতো বলতে কি বোঝায়, এটা হলো হাবল, হাবল যে বলছে, হাবল, হাবল যে বলছে সেই কথাটা কি বলতো এটা থিওরিটিক্যাল, ঠিক আছে, এটা থিওরিটিক্যাল জাস্ট। আচ্ছা, তো এখানে আমাদের কি বলতো চ্যাপ্টার সামারি আছে, তো আমরা চ্যাপ্টার সামারিটা জাস্ট দিয়ে রাখছি, তোমরা একটু স্লাইডটা দেখে নিবা, ঠিক আছে। আলফা সেন্টুরি কি বলতো আমাদের সূর্যের পর পৃথিবীর নিকটতম নক্ষত্র কি আলফা সেন্টুরি। আলোকবর্ষ মানে কি আলো 1 বছরে কত দূর যায়। অদৃশ্য বস্তু কি আমাদের এটা অলরেডি আমরা পড়ছি। আকাশগঙ্গা মানে মিল্কওয়ে কি অলরেডি পড়ছি। উল্কা পড়ছি কিনা বলো। কসমোলজিটা কি বিজ্ঞানের যে শাখায় মহাবিশ্বের প্রকৃতি উৎস এবং বিবর্তন নিয়ে আলোচনা করা হয় সেটা কি তোমার কসমোলজি। তোমরা যদি মনে করো যে পরীক্ষার আগে আগে কি পড়ো বলো তো, কোনো কিছু না পড়ে গেলে অন্তত এই যে চ্যাপ্টার সামারিটা দেখে নিবা। তারপর দেখো কোয়ার্ক কি এটা পড়ে ফেলছি, কৃষ্ণ বিবর পড়ে ফেলছি, গ্যালাক্সি পড়ে ফেলছি, গ্রহ এগুলো পড়ে ফেলছি। তারপর তোমার গ্রহাণু পড়ছি, ঘটনা দিগন্ত পড়ছি, চন্দ্রশেখর সীমা এটা মনে পড়ে না। মৃত্যু পর্ব শুরুর মুহূর্তে কোনো তারকার ভর 1.4 সৌরভরের বেশি হলে তারকাটা কি বলতো কৃষ্ণ বিবর না নিউটন তারকায় পরিণত হতে পারে। কৃষ্ণ বিবর না, সেটা কি বলতো নিউটন তারকায় পরিণত হয়। বরের শিখাকে কি বলে বলতো, বরের সীমাটাকে চন্দ্রশেখর সীমা নামে পরিচিত। ওকে, ঠিক আছে, চন্দ্রশেখর সীমা নামে কি পরিচিত, চন্দ্রশেখর সীমা নামে পরিচিত। ওকে ওকে, তারপর দেখো তোমার ছায়াপথ, তারপর তোমার জ্যোতির্বিজ্ঞান, ধূমকেতু এগুলো সব পড়ছি না আমরা ভাইয়া বলতো, ধূলিমেঘ, তারপর ডার্ক এনার্জি, নক্ষত্র, স্টার যেগুলো এগুলো সব পড়ে ফেলছি। নেবুলা বা নিহারিকা পড়ছি, পারসেক পড়ছি, পালসার নক্ষত্র পড়ছি, ঠিক আছে। তারপরে বিগ ব্যাং পড়ছি, মৌলিক কণা পড়ছি, মহাকর্ষ তরঙ্গ এগুলো আমরা জানি। তারপরে তোমার মিথস্ক্রিয়া, রক্তিম দৈত্য, এই যে তারকার কি বলতো হাইড্রোজেন জ্বালানি ফুরিয়ে গেলে সংকোচনের ফলে তারকার কি মূল অংশের ঘনত্ব বাড়ে এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। এবং বহির্ভাগে প্রসারণ কি বলতো, বহির্ভাগে কি বলতো তোমার প্রসারণ ঘটে। বাইরের আবরণের স্ফীতির ফলে তারকার আকার কি অনেক বড় হয় এবং তাপমাত্রা কমে যাওয়ায় তারকার কি পৃষ্ঠ থেকে নির্গত আলো লালচে দেখায়। এই তারকাকে রক্তিম দৈত্য বলে, ঠিক আছে। জাস্ট রেডিও গ্যালাক্সি এগুলো আমরা পড়ছি। যাই হোক, এগুলো আমরা পড়ে ফেলছি অলরেডি। লেপটন কণা, সোয়াশীল ব্যাসার্ধ, শ্বেত বামন আমরা জাস্ট দেখাই দিচ্ছি যে কি কি পড়ে ফেলছি। গল্প করতে করতে অনেক কিছু পড়ে ফেলছি আমরা। সূর্য পড়ছি, সুপারনোভা পড়ছি, ঠিক আছে। এখন আসো আমরা কিছু এমসিকিউ দেখবো, 40টার মতো এমসিকিউ দেখলে আজকের ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমরা জাস্ট এমসিকিউ গুলো একটু যদি দেখি। দেখো, এক আলোকবর্ষ কিসের একক। আলোকবর্ষ হলো তোমার কি বলতো, আলোকবর্ষ আমাদের কি বলতো তোমার দূরত্বের একক। কার একক বলতো, আলোকবর্ষ দূরত্বের একক। তারপর দেখো মহাবিশ্ব সৃষ্টির তত্ত্ব কোনটি বলতো, মহাবিশ্ব সৃষ্টির তত্ত্ব হলো তোমার কি বলতো বিগ ব্যাং। বিগ ব্যাং তত্ত্বের মাধ্যমে কি মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, তাহলে বিগ ব্যাং তত্ত্ব, তাই তো। তারপরে আসো আমাদের কি বলতো বিগ ব্যাং সংঘটিত হয়েছিল কি বলতো তোমার সব জায়গায়, মহাকাশে, পৃথিবীতে না,
সর্বত্র কি সর্বত্র একদম বিগ ব্যাং হয়েছে, তারপরে না সবকিছু হয়েছে। নিচের কোনটি এখনো রহস্যময়? দৈর্ঘ্য সংকোচন, সময় প্রসারণ, মহাবিশ্বের সংকোচন, ভরে আপেক্ষিকতা। দৈর্ঘ্য এগুলো জানলে মহাবিশ্বের যে সংকোচন হবে এটা তো এখনো কি রহস্যময় না, এটা রহস্যময়। তারপরে কি মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে, এটা কে বলছে বলতো? এডুইন কি হাবল বলছে না? হাবল, হাবলা ভাই। তারপরে মহাবিস্ফোরণ তত্ত্ব, এই যে মহাবিস্ফোরণ তত্ত্ব মানে কি বলতো? বিগ ব্যাং। দেখি বলতো মহাবিস্ফোরণ মানে কি বলতো? তোমার বিগ ব্যাং না? বিগ ব্যাং। তাহলে বিগ ব্যাং কে দিছে বলতো? জর্জ লেমাইটার। জর্জ লেমাইটার বা লেমেটার, যেটা লেখা থাকুক, ঠিক আছে। তারপরে আছে আমাদের কি বলতো? কোন বিক্রিয়ার ফলে নক্ষত্রের শক্তি উৎপন্ন হয়? বলছিলাম ফিউশন। কোন বিক্রিয়ার ফলে শক্তি উৎপন্ন হয় বলতো? ফিউশন। তারপরে কি নীহারিকা গঠনকারী প্রধান উপাদান হচ্ছে কি বলো? নীহারিকা কি বলতো? হাইড্রোজেন আর কি বলতো? হিলিয়াম না? হাইড্রোজেন আর কি হিলিয়াম, ঠিক আছে। নীহারিকা গঠনকারী প্রধান উপাদান হচ্ছে কি বলতো? হাইড্রোজেন, হিলিয়াম। কৃষ্ণবিবর অঞ্চলের সীমাকে কি বলে? এটাকে কি বলে জানো? ঘটনা দিগন্ত। কি বলে বলতো? ঘটনা দিগন্ত। যে কৃষ্ণ বিবর অঞ্চলের সীমাকে, কৃষ্ণ বিবরের যে সীমাটা, এই সীমাটাকে কি বলে বলতো? ঘটনা দিগন্তের ব্যাসার্ধ, মানে ঘটনা দিগন্ত। আবার সোয়াশীল ব্যাসার্ধ দিও না, অনেকে অনেকে দিয়ে দেয়, এটা কি ঘটনা দিগন্ত। তারপরে দেখো নিচের কোনটি সোয়াশীল বা ঘটনা দিগন্তের ব্যাসার্ধের সমীকরণ নির্ণয় সমীকরণ? তোমরা অলরেডি জানো আর এস ইজ ইকুয়াল টু কত? 2gm বাই কত? সি স্কোয়ার। আর এস ইজ ইকুয়াল টু 2gm বাই সি স্কোয়ার। দেখো কতবার আসছে, অনেকবার আসছে কিন্তু। 2gm বাই কত? সি স্কোয়ার। তারপরে কি বলছে? সূর্যের ভর এত কেজি এবং একটি নক্ষত্রের ভর সূর্যের ভরের কি 6 গুণ। এটি কৃষ্ণবিবরে পরিণত হলে এর ঘটনা ব্যাসার্ধ, ঘটনা দিগন্তের ব্যাসার্ধ মানে কি? দেখো আর এস ইজ ইকুয়াল টু তাহলে কি বলতো? ঘটনা দিগন্তের ব্যাসার্ধ মানে আর এস 2gm বাই কত? সি স্কোয়ার। মানে কি 2g এবং ভর কত বলতো তোমার? 5 গুণ না 6 গুণ? 6 গুণ মানে কি 6 এম নট ধরো বাই কত বলতো? সি স্কোয়ার। তাহলে এখন মান বসায় দাও। 2, এই যে ভর কত? এটা এম নট, এটা মান বসায় দিবা, দেখবা চলে আসবে। কোনটা আসবে আমাদের? দেখবা আসবে হলো তোমার এটা, এই যে এটা মিটারে আসবে। মিটারে কি করতে হবে বলতো? তোমার কিলোমিটার নিতে হবে। কত? 17.80 কত? 3 মিটার। এই মিটারকে কি করতে হবে বলতো? তোমার 17.80 কিলোমিটার নিতে হবে। যে সকল নক্ষত্রের ভর 3 সৌরভর অপেক্ষা বেশি তাদের জীবন চক্রে হিসাবে শেষ হবে। কি হিসাবে শেষ হবে বলো? যদি 3 থেকে বেশি হয়, যে সকল নক্ষত্রের ভর যদি তোমার কি বলতো 3 গুণের চেয়েও বেশি হয়, 3 গুণের চেয়েও বেশি হয়, তাহলে সেটা কি হবে বলতো? 3 গুণের চেয়ে বেশি হলে কি কৃষ্ণ গহ্বর হবে না? 3 গুণের চেয়ে বেশি হলে কি হবে বলতো? কৃষ্ণ গহ্বর। এখানে মনে রাখো, লিখে দিচ্ছি এম 3m নট। 3 গুণের চেয়ে বেশি তার মানে কি কৃষ্ণ বিবর। কৃষ্ণ বিবর। এম যদি তোমার কি বলতো 3 গুণ হয় তাহলে সেটা কি হবে বলতো? সুপারনোভা। সুপারনোভা। যদি এম যদি আমার কি হয় বলতো? তোমার এম যদি তোমার কি হয় 2 থেকে 3 এর মধ্যে থাকে, মানে এরকম 2m নট থেকে বেশি এম এর মান এবং কি 3m নট থেকে কি ছোট, তাহলে কি হবে বলতো? তোমার এম, এই যে এটা কিন্তু এম মানে নক্ষত্রের ভর আর কি, ঠিক আছে। সেটা হবে কি বলতো? নিউট্রন তারকা। তাহলে 2 থেকে 3 এর মধ্যে হলে, মানে 2 থেকে বড় 3 এর ছোট নিউট্রন তারকা, আর 3 হলে সুপারনোভা নক্ষত্রের ভর, আর 3 এর বেশি হলে কি বলতো? তোমার কৃষ্ণ বিবর। মনে রাখবা কোন নক্ষত্রের ভর 2 থেকে 3 এর মধ্যে হলে, তাহলে 2 থেকে 3 এর মধ্যে হলে সেটা কি হবে বলতো? নিউট্রন তারকা না? একটু আগে লিখলাম 2 থেকে 3, তার মানে কি নিউট্রন তারকা। শুধু 3 হলে কি ভাইয়া? শুধু 3 হলে সুপারনোভা। এই যে সুপারনোভার ভর সৌরভরের কত গুণ বলতো? তোমার 3 গুণ। 3 গুণ। নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি হয় বলতো? নিউট্রন তারকা সংকুচিত হয়ে তোমার কি হয় বলতো? নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি বলতো? সুপারনোভা হবে। যে স্লাইডে লেখা ছিল সুপারনোভা হবে। নক্ষত্রের কোন অবস্থাকে পালসার বলে? নক্ষত্রের কোন অবস্থাকে পালসার বলে? পালসার কোন অবস্থাকে বলে বলো? পালসার বলে তোমার হলো, মনে রাখবা, নিউট্রন তারকা যেটা সেটাকে কি বলে বলতো? পালসার বলে। পালসার মনে রাখবা, পালসার। পালসার, ঠিক আছে, পালসার। তারপরে আমাদের দেখো নিউট্রন তারকা তৈরি হয় কোনগুলো দিয়ে?
নিউট্রন তারকা তৈরি হয় অবশ্যই কি বলো তোমাদের ইলেকট্রন এবং কি প্রোটন দিয়ে। নিউট্রন। লেপটন করার স্পিন কত বলো তো? হাফ। লিখে দিয়েছিলাম না, লেপটন হাফ। ঠিক আছে, লেপটন কত? হাফ। গেজ বোসন, গেজ বোসন কত? 1। এবং হিগস বোসন কত? 0। গেজ বোসন 1। নিচের কোন কণাটি লেপটন শ্রেণীর অন্তর্ভুক্ত? কোনটা লেপটন শ্রেণীর অন্তর্ভুক্ত বলো? লেপটন শ্রেণীর অন্তর্ভুক্ত কি বলো তোমাদের? লেপটন কি বলতো 3 ধরনের লেপটন আছে না? কি কি বলতো? ইলেকট্রন, মিউন, আর কি বলতো তোমার টাউ, তাই না? ইলেকট্রন, মিউন, আর কি বলতো তোমার টাউ। তাহলে আমাদের কি হবে বলতো? কোন শ্রেণীটা বলতো? ইলেকট্রন শ্রেণীটা। লিখে দিলাম যে লেপটন কি বলতো ইলেকট্রন শ্রেণী, ইলেকট্রন গোষ্ঠী, মিউন গোষ্ঠী, আর কি বলতো টাউ গোষ্ঠী। ওকে, এবার আসো লেপটন কণা কয় ধরনের বলতো? লেপটন কণা কিন্তু তোমার কি 3 ধরনের। লেপটন কণা কয় ধরনের ভাইয়া? 3 ধরনের। ঠিক আছে, তারপর দেখো কোন কণার প্রতি কণা নেই, সেটা কি কণা বলতো? অবশ্যই ফোটন কণা, অবশ্যই ফোটন কণা। তারপর কি কোন কণা ঈশ্বর কণা নামে পরিচিত? এটা আমাদের কি বলতো হিগস বোসন না? হিগস বোসন। একদম সহজ সহজ কোশ্চেন আসে এখান থেকে। ঠিক আছে, প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র কোনটি? প্রতিসরণ মানে কি আমাদের বলতো? এই যে তোমার অবশ্যই কি ভূ দূরবীক্ষণ না? গ্রেগর, হার্সেল, নিউটন এগুলো কি বলতো তোমার প্রতিফলন। তাহলে ওই যে ভূ দূরবীক্ষণটা কি আমাদের প্রতিসরণ। তারপরে কি বলছে? রেডিও টেলিস্কোপ কোন প্রকৃতির? রেডিও টেলিস্কোপ, ঠিক আছে, রেডিও টেলিস্কোপ কোন প্রকৃতির? এটা কি বলতো তোমার প্রতিসরক প্রকৃতির রেডিও টেলিস্কোপটা। মহাকাশের দূরত্ব মাপা হয় কি বলতো? আলোকবর্ষ এককে মাপা হয়, আর কি বলতো তোমার পারসেক এককে, মানে কি 2 আর 3, 2 আর 3। তারপরে কি বলছে? 1 পারসেক সমান সমান কি বলতো 3.26 আলোকবর্ষ। এটা রাইট। মিটার এটাও রাইট। আবার কি বলতো এটাও কিন্তু 1 পারসেক সমান সমান কত? লাইট ইয়ার, আর এটা গুণ করলে তোমার এটা আসে। তার মানে হ্যাঁ হ্যাঁ একটু ওয়েট, একটু ওয়েট। হ্যাঁ 1 2 3 1 পারসেক, এইটা লাইট ইয়ার। তো এই লাইট ইয়ারের সাথে এটা গুণ করলে এটা আসবে। ঠিক আছে, 1 2 3। এটা আমার কত? 1 2 3 26 নাম্বার না 1 পার, সরি 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 সরি, এই দেখছো মিস্টেক করে ফেলছি। এটা তো হবে না, কারণ এটা হলো 1 লাইট ইয়ার সমান সমান এটা, 1 পারসেক সমান সমান তো না। 1 পারসেক সমান সমান তো এটা। সো এই 1 আর 3, 1 আর 3, 1 আর 3 হবে। এই জন্য তো খটকা লাগতেছে। 1 আর 3, 1 আর 3। তারপর দেখো তারকার শ্বেত বামন হওয়ার শর্ত কি বলতো? ওই শ্বেত বামন হওয়ার শর্ত লিখে দিয়েছিলাম না? 1.4 এর সমান অথবা কি তার থেকে ছোট। তার মানে কি এটাও কি 1 আর 3, 1 আর 3। তোমাদের অনেক গাইডে দেখবা কি ভুল দেওয়া আছে অ্যান্সার। হ্যাঁ, তারপর কি মহাবিশ্বের চূড়ান্ত পরিণতির প্রধান নির্ভর করে কি বলতো? মহাবিশ্বের জ্যামিতিক আকৃতির উপর অবশ্যই নির্ভর করবে। অদৃশ্য শক্তি, অদৃশ্য বস্তু সবকিছুর উপরে কিন্তু নির্ভর করে। কারণ মহাবিশ্বটা কি হবে, কারণ এই মহাবিশ্বের তোমার কি বলতো মাত্র 5% মতো আমরা কি দৃশ্যমান দেখতেছি, আর সবই তো অদৃশ্য। এখন অদৃশ্য বস্তু বা অদৃশ্য শক্তির যে অবস্থা হবে সেটার উপর নির্ভর করতেছে পৃথিবী কেমন হবে, মহাবিশ্বে কেমন হবে। আর আকৃতি তো অবশ্যই যেহেতু বাড়তেছে, তার মানে আকৃতি তো চেঞ্জ হচ্ছে, এটাও একটা কারণ। একটি নক্ষত্রের ভর দেখো দেওয়া আছে, এটা ভাইয়া মহাকর্ষীয় ধ্রুবক জি দেওয়া আছে, তারপর আলোর বেগ দেওয়া আছে, নক্ষত্রের সহশীলের ব্যাসার্ধ। তার মানে এটা কি খুব কঠিন কিছু বলো? 2gm বাই কত সি স্কোয়ার বসায় দাও, সব মান দেওয়া আছে তোমাকে, সব মান কি বলতো সুন্দর করে দেওয়া আছে। তাহলে এটা খুব কঠিন হবে বলতো? এটার অ্যান্সার আসবে কি বলতো? এইটা দেখবে মান বসায় দাও, দেখো এটা অ্যান্সার চলে আসছে। তারপরে দেখো আমার কি বলছে? মেডিকেল কোশ্চেন যদি আমরা দেখি, মেডিকেলের ক্ষেত্রে কোন কণা ঈশ্বর কণা নামে পরিচিত বলো? অবশ্যই আমাদের কি বলতো হিগস বোসন কণা, হিগস বোসন কণা। তারপরে কি মহাবিশ্বের নিচের কোনটির সংখ্যা সবচেয়ে বেশি? মহাবিশ্বের তোমার কি বলতো সবচেয়ে বেশি সংখ্যা কোনটা বলতো? অবশ্যই অবশ্যই কি ডার্ক এনার্জি। ডার্ক এনার্জি কত? 68.5%। তারপর কি আছে? নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি হয় বলো? নিউট্রন তারকা তোমার সংকুচিত হয়ে কি হয়? নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি হয় বলতো? কৃষ্ণ গহ্বর হয়ে যায় নিউট্রন তারকা সংকুচিত হয়ে, তাই না? তারপর দেখো আমাদের ধুলা মেঘে কত শতাংশ হাইড্রোজেন থাকে? এটা মুখস্থ জিনিস, মেডিকেলে মুখস্থ জিনিস আছে, সো এগুলো মনে রাখতে হবে। 75%। তারপর কি সূর্য প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি বিকিরণ করে বলতো? সূর্য প্রতি সেকেন্ডে তোমার কতটুকু শক্তি বিকিরণ করে? সেটা হলো 4 ইন্টু কত 10⁻26 জুল। মুখস্থ, দেখছো এগুলো মুখস্থ। কারণ সূর্য প্রতি সেকেন্ডে যতটুকু শক্তি বিকিরণ করে সেটা মনে আছে না? ওই যে এলএস, ঠিক আছে, সৌর ঔজ্জ্বল্য, সৌর ঔজ্জ্বল্য 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার কি ছিল? এস ছিল না? ওখানে মান বসালে দেখবে এটাই আসে। তারপর কি নিউট্রন তারকা সংশ্লিষ্ট কি আগেরটাই আসছে, তো আমাদের এটা কি হবে? কৃষ্ণ গহ্বর হবে।
তারপরে আমাদের কি হবে যে কৃষ্ণ গহ্বরের আবিষ্কার কে? অবশ্যই আমার কি বলতো জন হুইলার, লিখে দিচ্ছি আমি তোমাদেরকে, জন হুইলার কৃষ্ণ গহ্বরের আবিষ্কারক। তারপর কি আছে, গ্যালাক্সিগুলো দূরে সরে যাওয়ার বেগ পৃথিবীর এদের দূরত্বের কি বলতো সমানুপাতিক, হাবলের সূত্রটা। তারপর কি বলছে, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি? পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কিন্তু সূর্য, ঠিক আছে। আর মঙ্গল বুধ শুক্র এগুলো তো কি গ্রহ, নক্ষত্র তো সূর্যই। সূর্যের পরে আর একটা আছে, সেটা তো আমাদের দেখলাম। তারপরে তারকার বিস্ফোরণকে কি বলে? তারকার বিস্ফোরণকে কি বলে বলো? তারকার বিস্ফোরণকে কি বলে? তারকার বিস্ফোরণকে কি বলে? তারকার যে বিস্ফোরণ সেটাকেই বলা হয় কি বলতো সুপারনোভা, সুপারনোভা। সূর্যের নিকটতম তারা কোনটি? সূর্যের নিকটতম তারা, সেটা কি বলতো? সূর্যের নিকটতম তারা সেটা হলো আলফা সেন্টোরাই। কি বলতো? আলফা সেন্টোরাই, আলফা সেন্টোরাই। এই হলো আমাদের এমসিকিউ। এখন দেখো এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে এবং সেগুলো কি বলতো তোমার অ্যান্সারও কিন্তু দেওয়া আছে ভাইয়া। দেখো এগুলোর অ্যান্সারও দেওয়া আছে জ্ঞানমূলক। তোমরা এখান থেকে যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, তো জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে রাখছি এখানে অ্যান্সার সহ, যাতে তোমাদের প্যারা না খাওয়া লাগে। আবার অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে রাখছি দুই একটা, যেগুলো আসছে বিভিন্ন বোর্ডে, সেগুলো আবার কি অ্যান্সার সহ দিয়ে রাখছি, ঠিক আছে। সো তোমরা একটু কষ্ট করে জাস্ট স্লাইডটা বের করে পড়ে ফেলবা এক নজরে, মানে এমন না যে মুখস্থ করে ফেলতে হবে, জাস্ট এটা রিডিং পড়বা। যেমন কি কৃষ্ণ সূর্য কৃষ্ণ, মানে কৃষ্ণ বিবার হবে না কেন, ঠিক আছে। কারণ কি আমার কৃষ্ণ বিবার হইতে হলে কি বলতো তোমার 3 সৌরভর বা 3.2 সৌরভরের কি বেশি বল লাগবে, আর সূর্যের বর কি তোমার বাড়বে নাকি? তাহলে কেমন হবে? যাই হোক, এই ছিল আমাদের ক্লাস। তো ক্লাসের শেষে জাস্ট তোমাদের একটা কথা বলবো যে ভাইয়া একটা জিনিস মনে রাখবা, যে মানুষ যা বিশ্বাস করে তাই কিন্তু সে অর্জন করতে পারে। তুমি যদি তোমার উপর বিশ্বাস করো যে না তুমি বোর্ডে এ প্লাস পাবা, শুধু এ প্লাস পাবা না, অনেক ভালো মার্কস নিয়ে এ প্লাস পাবা এবং ভালো একটা জায়গায় চান্স পাবা, তাহলে অবশ্যই তুমি এই কাজটা তোমার দ্বারা সম্ভব হবে। তুমি যদি নিজেকে নিজে বিশ্বাস না করো তাহলে কিন্তু হবে না। একটা বিষয় হলো কি ভাইয়া, যে কখনো নিজের সাথে নিজেকে কি বলতো বেইমানি করো না, পড়াশোনায় ফাঁকি দিও না। তোমাদের সাথে অনেক মজা করি, অনেক গল্প বলি, অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। তবে একটা জিনিস কি জানো, জিনিসটা হলো যে তুমি যদি তোমার উপর বিশ্বাস রাখো যে না আমি পারবো, তাহলে অবশ্যই সম্ভব। ভালো করার জন্য জাস্ট কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা হলো যে তোমার দুষ্ট বন্ধু থেকে দূরে থাকতে হবে, তোমাকে ধারাবাহিকতা মেনটেন করতে হবে, তাহলেই হবে। তুমি কেন তোমার দুষ্ট বন্ধু থেকে দূরে থাকবা? কারণটা হলো তোমাকে যারা জন্ম দিছে তাদের মুখে হাসি ফোটাইতে হবে, আর তাদের মুখে হাসি ফোটানোর জন্য এতটুকু পরিশ্রম তো করতেই পারো, তাই না? তোমার কাছে মনে হতে পারে যে না একটু খেলে আসি, একটু ঘুরে আসি। ভাই না, তুমি স্টুডেন্ট, তোমার প্রথম কাজ হলো স্টাডি করা। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখো, আর ভাইয়াদের সাথে থাকো, আমাদের জন্য দোয়া রেখো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকে এই পর্যন্তই। অবশ্যই ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাবা। আসসালামু আলাইকুম।